সো আমাদের যেহেতু নেফ্রোলজি ক্লাস, টোটাল 5 টেস্টে কোশ্চেন আছে 294, মানে 300 কোশ্চেনের মতো আছে। ইনশাল্লাহ আমরা 3 দিনে এই সবগুলো কোশ্চেন হচ্ছে সলভ করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রতিটা দিন এক এক দিন সেশনে অ্যারাউন্ড হচ্ছে 70 কোশ্চেনের মতো আমরা সলভ করি, এবং আপনাদের হোমওয়ার্ক হিসাবে 20টা বা 25টার মতো কোশ্চেন আমরা প্রতিদিন দিব আর কি। হ্যাঁ, অ্যাজ এ বাড়িতে বাসায় পড়ার জন্য। কারণ আমরা হচ্ছে সবাই তো সলভ করতেছি, তারপর হচ্ছে নিজেদের নিজেদের যদি প্র্যাকটিসটা না থাকে তখন কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয় গিয়ে, আচ্ছা এক আপুর হচ্ছে ভিডিও অন আছে, একটু অফ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে নিজেরা যদি ডেইলি অ্যাটলিস্ট 20-30টা কোশ্চেন না পড়ি, তখন কিন্তু নিজেদের পরীক্ষার যে কোশ্চেন আনসার করার প্র্যাকটিসটা সেটা কিন্তু হবে না। সেজন্য প্রতিটা ক্লাসের সাথে সাথে হয়তো 20 থেকে 30টার মতো কোশ্চেন হোমওয়ার্ক থাকবে, আর বাকি কোশ্চেনগুলো হচ্ছে আমরা হচ্ছে ডিসকাশন বেসড সলভ করে ফেলবো। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যে ডিসকাশনগুলো করব, এই ডিসকাশনটাই কিন্তু আপনার মানে পাস টেস্টের পড়া, এবং পাস মেডিসিনও তাই, যেটা ডিসকাশন হয়ে যাবে এটাই কিন্তু আপনার পড়া শেষ হয়ে যাবে। এই জন্য এটা কিন্তু আপনার বাড়ির কাজ আর মানে অতিরিক্ত কাজ হিসেবে পড়া হিসেবে আপনার থাকতেছে না। সেই জন্য এখন আপনার কাজ হচ্ছে কি, যেটুকু অংশ আমরা মানে ক্লাস শেষে দিব, লাইক 20 থেকে বা 30টা কোশ্চেন দিব, সেই কোশ্চেনটা হচ্ছে বাকি 2 ঘন্টা বাদে বাকি 22 ঘন্টার সময় আপনি বাকি 20 থেকে 30টা কোশ্চেন পড়বেন। আর এই সময়ের মধ্যে আপনি চাইলে আবার নেফ্রোলজির আমার মাগরাবের ভিডিওগুলো দেখবেন, অথবা যদি আপনার ভিডিওগুলো দেখা হয়ে যায়, তাহলে নেফ্রোলজি থেকে যে কাজটা করবেন, আপনার খালেদার মাগরাবের যে বইটা আছে, সেই বইটা থিওরিটা আবার নিজের মতো করে পড়বেন। তার মানে হচ্ছে আপনি যত থিওরি পড়তে পারেন, এটা আপনাকে খুব মানে বেসটাকে খুব স্ট্রং করে দিবে আর কি। হ্যাঁ, আর ইনফরমেশন গুলো হচ্ছে লং লাস্টিং, অথবা বোঝার জন্য আমাদের এই কোশ্চেন গুলো সলভটা আমাদের একদিকে থিওরি পড়তে হবে, আরেকদিকে হচ্ছে কোশ্চেন গুলো সলভ করতে হবে। ওকে, সো আপনাদের যার এখানে যদি কোনো সাউন্ড টাউন থাকে একটু মিউট করে রাখবেন, আর অবশ্যই সবাই পার্টিসিপেট করবেন, ঠিক আছে? মানে কোশ্চেনের আনসার ভুল হোক, কারেক্ট হোক, রং হোক, যেটাই হোক না কেন, কারণ আমরা এখানে আসলে সবাই 100% পারি না, আমি নিজেও 100% পারি না। সো আমরা হওয়া খারাপ হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা আসলে টোটাল সেশনটা কমপ্লিট করবে, এবং হচ্ছে টোটাল এপ্রিলের যেই আমাদের টার্গেট, সেই টার্গেটটা ইনশাআল্লাহ আমরা ফুলফিল করতে পারবো। ওকে, সো ফার্স্ট যে নেফ্রোলজি কোশ্চেন, সেটা হচ্ছে বলা হয়েছে যে এ 30-year-old woman present with the renal colic, ডিপস্টিক ইউরিন শোজ যে ব্লাড আছে, সাথে হচ্ছে প্রোটিন আছে। শি ইজ ডায়াগনোসড as a with the renal calculi. Okay, diagnosed করেছে renal calculi. What would be the absolute contraindication to lithotripsy in her case? তাহলে absolute contraindication of lithotripsy জানতে চাইছে। Cardiac pacemaker, poorly controlled hypertension, stone in the calcium diverticulum, তারপরে unprotected coagulation, uncorrected coagulation disorder, and partial proximal ureteric stone। কোনটা হতে পারে? সবাই আনসার করবেন, ভুল হোক কারেক্ট হোক, এটা কোনোই যায় আসে না। হ্যাঁ, আনকারেক্টেড কোয়াগুলেশন ডিসঅর্ডার। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে আনকারেক্টেড আনকারেক্টেড ডিসঅর্ডার। কোয়াগুলেশন পেশেন্ট যদি রাইট, সো কোনো পেশেন্ট যদি অ্যান্টিকোয়াগুলেন্ট খায়, লাইক হচ্ছে ওয়ারফারিন খায়, বা লাইক ক্লোপিডোগ্রেল খায়, ঠিক আছে, অ্যান্টিপ্লাটলেট খায়, সো অর্থাৎ সে অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু নিচ্ছে, এই ধরনের কোনো ড্রাগ যদি নেয়, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু লিথোট্রিপসির জন্য কন্ট্রাইন্ডিকেটেড। এবং তার যদি কোনো কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আরো দু একটা কেস আপনাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্পেশালি প্রেগন্যান্সি। হ্যাঁ, প্রেগন্যান্সিতে করা যাবে না লিথোট্রিপসি, এটাও কন্ট্রাইন্ডিকেটেড। তারপরে হচ্ছে আপনার যদি কোনো পেশেন্টের ইউটিআই থাকে, হ্যাঁ, ইউরোসেপসিস থাকে, ইউটিআই থাকে, বা সেপসিস থাকে, সেই কন্ডিশনগুলো আমাদের কিন্তু এই লিথোট্রিপসির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। সো এখানে দেখেন একটা পয়েন্ট বলছে ওরা, পার্শিয়াল প্রক্সিমাল ইউরোটারিক স্ট্রাকচার। তো স্টোনটা যেখানে আছে তার মানে আগে যদি প্রক্সিমাল পার্শিয়াল স্ট্রাকচার থাকে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রা ইন্ডিকেটেড না। যদি ডিস্টালি স্টোনটা যেখানে আছে তার ডিস্টাল পোর্শনটি ইউরেটার বা ডিস্টাল পোর্শনটি যদি অবস্ট্রাকশনটা থাকে, তাহলে লিথোট্রিপসি করে আমি গুঁড়া করে দিলাম, স্টোনটা কিন্তু বের হতে পারবে না। সেই জন্য ডিস্টালি যদি তার স্ট্রাকচার অথবা ফুললি অবস্ট্রাক্টেড থাকে,
ইউরেটার হতে পারে অথবা আমাদের ব্লাডারের ক্ষেত্রে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। সো এই পয়েন্ট জাস্ট 3-4টা পয়েন্ট। 1 নাম্বার হচ্ছে যে কোয়াগুলেটরি কোনো ডিসঅর্ডার যদি থাকলে বা অ্যান্টিকোয়াগুলেন্ট যদি নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্টকে লিথোট্রিপসি করতে পারবো না। 2 নাম্বার হচ্ছে প্রেগন্যান্সি, 3 নাম্বার হচ্ছে যদি ইউটিআই থাকে এটা, আর ডিস্টাল পোর্শনে 4 নাম্বার হচ্ছে ডিস্টাল পোর্শনে যদি তার কোনো স্পেশালি অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে লিথোট্রিপসি করবো না। যদিও এটা সার্জারিতে বেশি সার্জারি কেস, বাট নট মানে মেডিসিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর কি। So lithotripsy is the treatment that is involved the use of the ultrasound wave to pass through the abdomen to break up the renal calculi. To ensure that the procedure is safe and any uncorrected bleeding disorder is an absolute contraindication to the lithotripsy. It is important to stop any oral anticoagulants যেটাই খাক না কেন such as clopidogrel, warfarin অথবা ডোয়াক যেগুলো আছে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো আছে সেগুলো অ্যান্ডোক্সাবান তারপরে রিভারক্সাবান যেটাই খায় সেগুলো হচ্ছে আমাদেরকে স্টপ করতে হবে। Allow the normalization of the clotting before the procedure. ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। বলছে 52 ইয়ার্স ওল্ড ডায়াবেটিক পেশেন্ট অন মেটফর্মিন কমপ্লেন্স অফ ফিলিং আনওয়েল। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে মেটফর্মিন খাচ্ছে, এখন সে ফিলিং আনওয়েল। Apart from the diabetes mellitus, he has no other past medical history of notes and blood test result shows blood glucose হচ্ছে 4.2. So anion gap তার হচ্ছে 20 millimole per liter. Which one of the following is the most likely cause of his illness? Diabetic ketoacidosis, diabetic nephropathy, hypoglycemia, lactic acidosis, and type 1 renal tubular acidosis. কোনটা হতে পারে? lactic acidosis. ওকে, ভেরি গুড। সো এটা হচ্ছে তাহলে আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস, রাইট। সো মেটফর্মিন যেটা, হ্যাঁ, মেটফর্মিন একটা কিন্তু কমপ্লিকেশন হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস করে দেয়, স্পেশালি যে সকল পেশেন্ট গুলো সিকেডি থাকে, ঠিক আছে, যাদের সিকেডি থাকে তাদের ক্ষেত্রে মেনলি হয়ে থাকে। এবং আমরা মেটফর্মিনটা যে জিএফআর থাকে, জিএফআর কত নিচে আসলে আমরা মেটফর্মিনটা স্টপ জানি করি, মনে আছে কি আপনাদের? less than 25%. হ্যাঁ, তাহলে 25 বা 30, স্পেশালি আমরা 29টা ধরবো আর কি। 29 এর নিচে যদি জিএফআর চলে আসে তখন হচ্ছে মেটফর্মিনটাকে স্টপ করতে হবে। আর যদি জিএফআর এর পরিমাণ 45 এর নিচে চলে আসে, 45 এর নিচে চলে আসে তখন হচ্ছে মেটফর্মিনের ডোজটা রিডিউস করতে হবে। ওকে, সো আমরা জানি মেটফর্মিন হচ্ছে একটা অ্যাসিডোসিস করে, ল্যাকটিক অ্যাসিডোসিস। তো ল্যাকটিক অ্যাসিডোসিসের কারণে এই পেশেন্টের হচ্ছে অ্যানায়ন গ্যাপটা হচ্ছে বেড়ে গেছে। সো এই অ্যানায়ন গ্যাপটা ইন্ডিকেট করতেছে যে পেশেন্টটা মেটফর্মিন দ্বারা পয়জনিং হয়েছে আর কি। সো আনসারটা তাহলে হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস। সো এটা কিন্তু খেয়াল রাখবেন, মেটফর্মিন কখন স্টপ করতে হয় এটা কিন্তু রিপিটেডলি পরীক্ষা আসছে। তাহলে 30 নিচে মানে 29 এর নিচে গেলে আমরা হচ্ছে স্টপ করে দিব। আর 45 এর নিচে যখন মেটফর্মিন জিএফআর ইয়াটা চলে আসবে, জিএফআর 45 এর নিচে চলে আসবে তখন হচ্ছে আমরা মেটফর্মিনের ডোজটা হচ্ছে রিডিউস করে দিতে হবে। ওকে, সো 3 নাম্বার কোশ্চেন হচ্ছে 36 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ দ্য হেমাচুরিয়া এন্ড রেনাল টেন্ডারনেস। হেমাচুরিয়া সাথে হচ্ছে রেনাল টেন্ডারনেস। ই লেটার পাস urinary stone. ওকে, পাস মেডিকেল হিস্ট্রি নোটস ইনক্লুড যে সিস্টোলিক হাইপারটেনশন আছে ট্রিটেড উইথ দ্য বেন্ড্রোফ্লোমিথায়াজাইড। তাহলে সে হচ্ছে এজ এ হাইপারটেনশনের জন্য থায়াজাইড ডায়োটিক্স পাচ্ছে এবং তার একটা রেনাল স্টোনের হিস্ট্রি ছিল যেটা হচ্ছে ইউরিন দিয়ে ইজিলি পাস হয়ে গেছে আর কি। এক্সামিনেশন ইন দ্য ক্লিনিক আনরিমার্কেবল, বিপি হচ্ছে তার ভালো আছে এবং ইনভেস্টিগেশন রিভিউজ দ্যাট ক্রিয়েটিন হচ্ছে 122/122 আর ক্যালসিয়াম হচ্ছে তার বেশি আছে 2.85 এবং ইউরেটের পরিমাণও কিন্তু তার বেশি আছে 520। So which of the following is the most appropriate intervention to reduce the serum uric acid in future? তাহলে ফিউচারে আমরা ইউরিক অ্যাসিডের পরিমাণটা কিভাবে রিডিউস করতে পারি? অ্যালোপিরিনল দিয়ে, চেঞ্জ হাইপারটেনসিভ টু অ্যামলোডিপিন, কলচিচিন, ফুরোসেমাইড এন্ড পেনিসিলামাইড। Allopurinol. ওকে, সো আর কেউ আনসার করবেন? লাকি আপু, নদী, রাত্রি, Change Hypertensive change করব। to amlodipine, antihypertensive to Very good. amlodipine. Very good. Well done. Right. So আপনারা এমআরসিবি পরীক্ষার কোশ্চেনের আনসার একটা প্যাটার্ন হচ্ছে কি, যদি কোনো রিস্ক ফ্যাক্টর বা কোনো ড্রাগ বা কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কোশ্চেনে থাকে সেটাকে হচ্ছে আগে স্টপ করতে হবে। এটা হচ্ছে ট্রিটমেন্টের একটা স্টেপ।
তো এখানে দেখেন আমরা জানি যে থায়াজাইড ডায়াবেটিস গুলা কি করে, সে হচ্ছে ক্যালসিয়ামকে ধরে রাখে। থায়াজাইড ডায়াবেটিস হচ্ছে ব্লাডে সুগারের পরিমাণ বাড়ায় দেয়। থায়াজাইড ডায়াবেটিস হচ্ছে ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায় দেয়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই পেশেন্টের ক্যালসিয়াম এবং ইউরেটের পরিমাণ হচ্ছে আলটিমেটলি বডিতে বেড়ে গেছে, যার জন্য ক্যালসিয়াম এবং ইউরেট বাড়ছে বলেই কিন্তু তার রেনাল স্টোনটা ফরমেশন হয়েছে। তো এখন আমার যে রিস্ক ফ্যাক্টরটা আছে যার জন্য স্টোন ফরমেশন হচ্ছে, সেই অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগ থায়াজাইড সেটা কিন্তু স্টপ করতে হবে। স্টপ করে তাকে অন্য একটা অ্যান্টি হাইপারটেনসিভ দিব, যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা ক্যালসিয়াম বা ইউরেট এই সকল মানে উপাদানগুলোকে রিঅ্যাবজর্ব করবে না। তাহলে আমাদের একটা ভালো অপশন হচ্ছে চেঞ্জ দ্য অ্যান্টি হাইপারটেনসিভ টু অ্যামলোডিপিন, তাই না? অ্যামলোডিপিন তো আর কখনো ক্যালসিয়াম বা ইউরেট এগুলাকে রিঅ্যাবজর্ব করে না। মেইনলি সে হচ্ছে বেসো ডায়ালিটেশন করে, আর বেসো ডায়ালিটেশনের মাধ্যমে কিন্তু সে অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে কাজ করে থাকে আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন আনসার আর কি এখানে। ওকে, so next question হচ্ছে 72 years old woman present acutely unwell to the emergency department and she has had gastroenteritis for a few days and has now developed the nosebleed. তাহলে gastroenteritis আর এখানে হচ্ছে nosebleed. Past medical history of notes include হচ্ছে furosemide, Ramipil prescription for systolic heart failure. So a full blood count and film reveals that evidence of red cell hemolysis এবং thrombocytopenia, serum creatinine এর পরিমাণ হচ্ছে বেড়ে গেছে 219. So which one of the things diagnosis fit best with this clinical picture? Acute dehydration, furosemide toxicity, granulomatous polyangiitis, Haas, and renal artery stenosis. Hemolytic uremic syndrome. Hemolytic uremic syndrome. Exactly. So এটা হচ্ছে আমাদের hemolytic uremic syndrome. So এটার ক্ষেত্রে দেখেন ইউজুয়ালি কিন্তু হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটা 90% কেসে কিন্তু বাচ্চাদের হয়ে থাকে, বাট এখানে বয়সটা হচ্ছে তার কত বেশি আছে 72। সো এটা একটু মানে অ্যাটিপিক্যাল। আচ্ছা যাও, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমরা ইউজুয়ালি নরমাল হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম কিন্তু দুইটা প্যাটার্ন হয়, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল। টিপিক্যাল যেটা, এটা সাধারণত কোনো সেকেন্ডারি কজ থাকে বা ডায়রিয়া থাকতে পারে, লাইক দ্যাট এখানে তো ওরা বলে দিছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস আছে, তার মানে তার ডায়রিয়া আছে, অথবা এইচআইভির জন্য হতে পারে, কোনো ইনফেকশনের জন্য হতে পারে, ঠিক আছে। মানে কোনো একটা সেকেন্ডারি কজের জন্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি তথা হচ্ছে টিপিক্যাল হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। আর যদি কোনো কোশ্চেনে সাধারণত কজ বা কারণ না দিয়ে যদি আমার ফিচার গুলো বলে দেয়, লাইক দ্যাট পেশেন্টের হেমোলাইটিক অ্যানিমিয়া আছে, রেনাল ফাংশন অল্টার আছে, হ্যাঁ, সো এই ধরনের কথাগুলো যদি বলে তাহলে কিন্তু আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল হাস। হ্যাঁ, এখন অ্যাটিপিক্যাল হাসের ট্রিটমেন্ট আবার এক ধরনের, সাধারণত আমরা কমপ্লিমেন্ট ডিসরেগুলেশনের মাধ্যমে হয়তো তখন দেখা যায় সেটা হচ্ছে আমরা বায়োলজিক্স দিয়ে সাধারণত ট্রিটমেন্টটা করে থাকি। ইউজুয়ালি হচ্ছে ইভোলুকুমাব একটা বায়োলজিক্স আছে, সেটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আর টিপিক্যাল হাস যেটা, লাইক এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টটা থাকবে সেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট মেইনলি। হ্যাঁ, সাপোর্টিভ ট্রিটমেন্ট। তার যদি প্রেশারটা একটু বেশি থাকে তাহলে প্রেশারটাকে কমাতে হবে, তার যদি রেনাল ফাংশনটা অল্টার থাকে তাহলে তাকে ফ্লুইড দিতে হবে, ঠিক আছে। সো মেইনলি হচ্ছে যেটা মানে তার যদি হেমোলাইসিস বেশি হয় তাহলে মেইনলি হচ্ছে আমরা তার হেমোলাইসিস রিলেটেড করে ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। যদি সিভিয়ার হেমোলাইসিস হয় তাহলে সেক্ষেত্রে প্লাজমা এক্সচেঞ্জ আমরা করতে পারি। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টটা হচ্ছে মেইনলি পেশেন্টকে দিব। আর হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের সাথে স্পেশালি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরার কিন্তু একটা গ্যাঞ্জাম হয়। তো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে তিনটা জিনিস এরা মেনটেন করে। একটা হচ্ছে রেনাল ইনভলভমেন্ট থাকবে, এক নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তার হচ্ছে থাকবে হেমোলাইটিক অ্যানিমিয়া থাকবে, ঠিক আছে এটা। আর 3 নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা ছিল আপনার ইউজুয়ালি কোন একটা রিস্ক ফ্যাক্টর লাইক গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা এগুলো থাকবে আর কি। হ্যাঁ, আর এর ক্ষেত্রে টিটিপির ক্ষেত্রে যেটা লক্ষণীয় যে এই হেমোলাইটিক ইউরেমিক যে ফিচার গুলো আছে তার সাথে আরো দুইটা ফিচার অতিরিক্ত থাকে। একটা হচ্ছে আপনার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, লাইক পেশেন্টটা কনফিউশন, কমা, স্ট্রোক এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, সিজার নিয়ে আসতে পারে। আরেকটা হচ্ছে ফিভার থাকবে, ঠিক আছে। থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরার ক্ষেত্রে ফিভার থাকবে। এই দুইটা হচ্ছে মেইনলি টিটিপি কে ইন্ডিকেট করে, এবং টিটিপিটা কিন্তু ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন এটাও যদি ওল্ড এজের, বাট তার ক্ষেত্রে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট নাই, এখানে কোনো ফিভার টিভার ছিল না, ঠিক আছে। তো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমেও কিন্তু নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে 25 থেকে 30% কেসে আমরা নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা পেয়ে থাকি।
বাট মেইনলি নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা পেয়ে থাকি হচ্ছে আমরা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা। আর এখানে তো হচ্ছে আমরা হাসের ক্ষেত্রে হচ্ছে তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, আর থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরার ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট কেউ বলতে পারবেন কি দেওয়া হয়, কি করা হয়? প্লাজমা এক্সচেঞ্জ। ভেরি গুড, ভেরি গুড। তো আমরা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ করব, কারণ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরাতে যেটা আমরা জানি ADAMTS13 যে এনজাইমটা, প্রোটিয়েজ একটা এনজাইম, সেটার হচ্ছে ডেফিসিয়েন্সি থাকে। সো প্লাজমা মধ্যে ওই এনজাইমটা থাকে, সেজন্য হচ্ছে আমরা নর্মাল পার্সনের প্লাজমা তাকে দিব, তাহলে হচ্ছে সে ADAMTS13 ফ্যাক্টরটা পাবে, ফলে সে তার নর্মাল পজিশনে যাবে আর কি। ওকে। 75 years old man has a history of squamous cell carcinoma of the lung that was resected some years ago. তাহলে squamous cell cancer ছিল তার একটা। So he present with the pedal edema এবং urine DPS থেকে বলছে protein 2+। তাহলে একটা 75 এর একটা patient, হ্যাঁ, তাহলে তার হচ্ছে প্রোটিনুরিয়া হচ্ছে, সাথে ক্যান্সার আছে। সো ডায়াগনোসিস কি হতে পারে আমরা যদি অপশনগুলো না দেখি? Glomerulonephritis. Exactly. মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। Exactly. আমরা জানি যে যদি কোনো পেশেন্টের মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ফিচার থাকে, তার সাথে যদি ক্যান্সার রিলেটেড থাকে, ঠিক না, তখন সেটা আমরা বলে দিই মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরকম ক্যান্সার রিলেটেড থাকে 2টা থেকে 3টা ডিজিজ আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, একটা হচ্ছে আপনার ডার্মাটোমায়াসাইটিস, আরটা হচ্ছে ল্যাম্বার্ট এটন সিনড্রোম। এই 3টা ডিজিজের সাথে ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকে। স্পেশালি আমরা এমআরসিপি তে এই 3টা আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, মেমব্রেনাস, তারপর ডার্মাটোমায়াসাইটিস, তারপরে হচ্ছে আমাদের ল্যাম্বার্ট এটন সিনড্রোম। এই 3টাতে হচ্ছে আমাদের ক্যান্সারটা অ্যাসোসিয়েটেড থাকবে। ওকে, সো যেহেতু একটা মোস্ট লাইকলি ডায়াগনোস জানতে চাইছে, আমরা অলরেডি আনসার করে ফেলছি, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, ফাইন. Patient has diagnosed the autosomal polycystic kidney disease (ADPKD). Which one of the following organ is the most likely to be additional cyst present? তাহলে Liver. কোথায়? Liver. লিভার। লিভার। অ্যারাউন্ড হচ্ছে আপনার লিভারে থাকে, এছাড়াও আরো অন্য প্লিজ যারা কথা বলছেন একটু পার্সোনাল কথা বলতেছেন আর কি, একটু নিজেদেরকে একটু মিউট করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাডিপিকেটির ক্ষেত্রে যেখানে যেখানে সিস্ট হতে পারে, একদম কমন সাইট হচ্ছে লিভার, এছাড়া হতে পারে স্প্লিন, তাছাড়া আরেকটা জায়গায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ওভারি। ঠিক আছে, ফিমেল পার্সনদের ক্ষেত্রে ওভারি তো হতে পারে। যদি কোনো একটা অ্যাডিপিকেটির পেশেন্ট সে অ্যামেনোরিয়ার হিস্ট্রি নিয়ে আসে এবং পেশেন্টটা ফিমেল যদি হয়, তখন কিন্তু আপনি অবশ্যই একটা মাথায় ডিডি রাখতে হবে যে এই পেশেন্টের ওভারিয়ান সিস্ট ডেভেলপ করছে, রাইট? ওভারিয়ান সিস্ট ডেভেলপ করছে। তো মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের লিভার, সো এটা হচ্ছে আনসার এখানে। 72 years old man with an acute myelogenous leukemia on doxorubicin and cytarabine present with the severe left flank pain এবং oliguria। তাহলে দেখেন সে হচ্ছে তার একটা মায়োজেনাস লিউকেমিয়ার পেশেন্ট, তাকে হচ্ছে কেমোথেরাপি দেওয়া হয়েছে, এখন সে লেফট ফ্ল্যাঙ্ক এবং পেইন প্লাস হচ্ছে অলিগোরিয়া আছে। An additional radiograph shows the no calculus, but feeling defect in left ureter suggestive of the stone is visualized after contrast investigation. তাহলে কন্ট্রাস্ট দেওয়ার পরে তার আবার একটা স্টোন পাইছে। Which one of the following is the most likely possible cause of his problem? Doxorubicin toxicity, exacerbation of acute myeloid leukemia, hypercalcemia, hyperphosphatemia, hyperuricemia. Yeah. Hyperphosphatemia. কি হবে? হাইপার ইউরিসেমিয়া। এক্স্যাক্টলি। সো একটু সবাই আনসার করবেন, ঠিক আছে? মানে আমরা এখানে বললাম তো, আমরা কিন্তু সবাই ডিসকাশন করব, সবাই কথা বলবো, তাহলে এটা মানে প্রাণবন্ত লাগবে এবং ভালো লাগবে, ঠিক আছে? আর কেউ যদি মনে করেন যে না আমি বসে বসে শুধু শুনবো, হ্যাঁ শুনতে পারেন। শুনলে যেটা হবে যে আপনি আসলে ডিসকাশন করলে আপনার যতটা ব্রেইনে মানে আঘাত দিবে, যা শুনলে কিন্তু ওইটুকু আঘাত দিবে না। আর এটা মনে রাখেন, আপনি এই এপ্রিল যদি পরীক্ষা দেন, এর আগে আর পাস টেস্ট পড়ার সুযোগ পাবেন না, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার লাস্ট, মানে নর্মালি এটাই হয় যে 5-6 মাসের মধ্যে একবারই কিন্তু আপনি পাস টেস্টটা পড়া যায়, এর বেশি কিন্তু আপনার পড়া যায় না, ঠিক আছে? তো এই জন্য বলবো এখন যেটা শুনতেছেন এই কোশ্চেন গুলা কিন্তু আপনার ডিসকাশন করাটা আপনার উচিত আর কি সবার সাথে।
মিলেমিশে। আরেকটা পয়েন্ট হচ্ছে যদি কোনো কোশ্চেন আপনার মনে হয় যে না এই কোশ্চেনটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে, আমি এই কোশ্চেনটা একটু মার্ক করে রাখবো। কেউ যদি মানে হার্ড কপি থাকে আর কি, তাহলে হার্ড কপিতে মার্ক করে রাখবেন যে এটা আমি আরেকবার দেখবো। আর কারো যদি হার্ড কপি না থাকলে সমস্যা নাই, আপনি একটা খাতা নিবেন, খাতা নিয়ে নেফ্রোলজি পাস্ট টেস্ট এত নাম্বার, যদি 7 নাম্বার কোশ্চেনটা একটু কঠিন মনে হয় তাহলে 7 নাম্বারটা লিখে রাখেন। যদি 20 নাম্বার কোশ্চেনটা আমার কাছে কঠিন মনে হয় তাহলে 20 লেখা রাখবেন, যে এই কোশ্চেন গুলো হচ্ছে আমি পরে আরেকবার রিভাইজ করব, তখন আপনি ইজিলি এটা রিভাইজ করতে পারবেন আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে মেইনলি যেটা হচ্ছে হাইপার ইউরিসিমিয়া, যেটা অনেকে আনসার করছেন আপনাদের মধ্যে, যে হাইপার ইউরিসিমিয়ার জন্য তার হচ্ছে অনেকটা স্টোন ফর্মেশন হয়েছে। কেন? আমরা জানি যখন স্পেশালি আমাদের মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার যে ডিজিজ গুলো আছে, লিউকেমিয়া টাইপ, এদের তো ইমেচিউর সেল থাকে অনেক। সো এই ধরনের ইমেচিউর সেল ক্যান্সারাস টাইপ একটা পেশেন্টকে যখন আমি কেমোথেরাপি দিব, তখন হঠাৎ করে অনেকগুলা ইমেচিউর সেল হচ্ছে ব্রেকডাউন হবে, হ্যাঁ, ভেঙে যাবে। ভেঙে গেলে ভিতর থেকে হচ্ছে ইউরিক অ্যাসিডটা বের হবে, আর এই ইউরিক অ্যাসিডটা যখন ইউরিন দিয়ে বের হবে তখন সে কিডনির বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে। সেটা কিডনির ক্যালিক্স টেলিক্স হতে পারে, ইউরেটারও হতে পারে। আর এই ইউরিক অ্যাসিড গুলা জমে 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 যেটা ফর্ম করবে সেটা হচ্ছে স্টোন তৈরি করবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার স্টোন প্রোডাকশন করবে। সো এটা জাস্ট ডিউ টু হাইপার ইউরিসিমিয়ার জন্য এটা হয়ে থাকে আর কি। আর এই স্টোনটাকে প্রিভেন্ট করতে হলে আমরা একটা মেডিসিন দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি, এটার নাম হচ্ছে রাসবিউরিকেস, ঠিক আছে? রাসবিউরিকেস সেটা আমরা রিমাটোলজিতে পড়বো ইনশাল্লাহ, গাউটের ক্ষেত্রে আর কি। তো রাসবিউরিকেস কি করে, সে যে কাজটা করে, যেই ইউরিক অ্যাসিডটা মানে ব্রেকডাউন হয়ে সেলে ব্রেকডাউন হয়ে বের হয়, সেই ইউরিক অ্যাসিডটাকে অ্যালানটোয়েনে কনভার্ট করে। অ্যালানটোয়েনটা হচ্ছে একটা ওয়াটার সলিউবল সাবস্টেন্স, সে ইজিলি হচ্ছে ইউরিন দিয়ে বডি থেকে বের হয়ে যেতে পারে আর কি। তো একটু খেয়াল রাখেন, জাস্ট হচ্ছে আমরা এই ক্ষেত্রে রাসবিউরিকেসটা দিয়ে থাকি, যে টিউমার লাইসিস সিনড্রোম হয়ে থাকে বা সেলগুলো যে ডিস্ট্রাকশন হয়, সেই সেলের যে ইউরিক অ্যাসিডটা প্রোডাকশন হয় সেটাকে নিউট্রালাইজ করে অ্যালানটোয়েনে কনভার্ট করে। অ্যালানটোয়েনটা হচ্ছে ইজিলি বডি থেকে বের হয়ে যায় ইউরিনের সাথে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমাদের, which one of the following is the most likely cause of his kidney disease? হ্যাঁ, কিডনি ডিজিজের মোস্ট লাইকলি কজ কি হতে পারে? আচ্ছা, 56 years old woman present with an aching joints and non-specific malaise এবং weight loss and for 3 month ধরে। তাহলে malaise আছে, weight loss আছে, joint pain আছে 3 মাস ধরে। সো ব্লাড প্রেশার হচ্ছে 180/100, একটু বেড়ে গেছে, and she has mild peripheral edema and deep urine analysis shows the evidence of blood and protein. So creatinine level কিন্তু তার বেড়ে গেছে 367, whereas the 6 month earlier it has been normal 86 ছিল। তাহলে দেখেন এই যে একটা ক্লু, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ডায়াগনোসিসের জন্য। এই যে ফিচার গুলো আছে, একিং জয়েন্ট, নন স্পেসিফিক ম্যালাইস, ওয়েট লস, এগুলো কিন্তু ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, ঠিক আছে? ভাস্কুলাইটিস এর ফিচার কি থাকে? লাইক দ্যাট পেশেন্টের লো গ্রেড ফিভার থাকে, নাইট সোয়েটস থাকে, ওয়েট লস থাকে, ম্যালাইস থাকে, ফ্যাটিক থাকে, জয়েন্ট পেন থাকে, ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে, ঠিক আছে? নিউরোপ্যাথি থাকে, বা কোনো ফুড ড্রপ নিয়ে আসতে পারে, রিচ ড্রপ নিয়ে আসতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের ভাস্কুলাইটিসের ফিচার। তো এরকম একটা ভাস্কুলাইটিসের পেশেন্টের আগে 3 মাস আগে তার রেনাল ফাংশনটা নরমাল ছিল, এখন হুট করে রেনাল ফাংশনটা হচ্ছে বেড়ে গেছে। ডায়াগনোসিস কি হতে পারে? Microscopic polyangiitis. ডায়াগনোসিস নো, এটা ডায়াগনোসিস র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে? বর্তমান অবস্থা যে পেশেন্টটা, সেটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, দ্যাট মিন্স এটাকে বলা হয় ক্রিসেন্ট্রিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, রাইট? ওকে, সো 3 month earlier it was হচ্ছে 148 ছিল, and her family doctors had 1 week previously prescribed diclofenac sodium for the joint pain. So complement level হচ্ছে C3 যেটা আছে 1.2, নরমাল রেঞ্জটা কিন্তু পরীক্ষাতে দিয়ে দিবে, ঠিক আছে? প্রত্যেকটা রেঞ্জে পরীক্ষাতে দিয়ে দিবে নরমাল ভ্যালু কত, সো এগুলো আসলে মুখস্থ করার দরকার নাই। তবে কমন যেগুলো আর কি, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, যেগুলো কমনলি ফসফেট টসফেট আছে, এগুলো একটু আমরা চেষ্টা করবো আর কি যতটুকু মনে রাখা যায়। আর যদি মনে নাও থাকে তাও সমস্যা নেই, পরীক্ষাতে কিন্তু নরমাল রেঞ্জ গুলো পাশে ব্র্যাকেট দিয়ে দিবে। তাহলে কমপ্লিমেন্ট 3 পরিমাণ হচ্ছে 1.2, দ্যাট মিন্স হচ্ছে নরমালের মধ্যে আছে। কমপ্লিমেন্ট 4 হচ্ছে 0.19, এবং এটাও নরমালের মধ্যে আছে।
So which one of the following is the most likely causes of his kidney disease? Acute tubular interstitial nephritis, lupus nephritis, Microscopic glomerular- cholangitis. আচ্ছা আমি একটু অপশনগুলো পড়বো, অপশনগুলো পড়ার পরে আপনারা আনসার করবেন, কারণ অপশনগুলো পড়লেও আপনার একটা থিঙ্কিং ক্যাপাসিটি ডেভেলপ করবে। আবার অনেকের হয়তো আপনি পারেন কিন্তু অনেকে নাও পারতে পারে, বাট সবাই যেন মানে আমরা একসাথে আনসারটা করি আর কি। হ্যাঁ, ওকে, সো আমরা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আর হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। ঠিক আছে, অনেকে আনসারটা বলে ফেলছেন যে এটা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। ওকে, সো এটা কেন মাইক্রোস্কোপিক হলো, কেন র্যাপিডলি প্রোগ্রেসিভ হলো না, বা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসের সাথে র্যাপিডলি প্রোগ্রেসিভের রিলেশনটা কি? আগে আসেন মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসটা কি, এটা আগে আগে ভালো করে বুঝতে হবে। আমরা জানি যে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস একটা ডিজিজ নাম আমরা পড়ছি অলরেডি। ডিজিজটা কি ছিল? ডিজিজটা ছিল পেশেন্টে হেমাচুরিয়া থাকবে, পেশেন্টে হেমোপ্টাইসিস থাকবে, সাথে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনভলভমেন্ট থাকবে, লাইক হচ্ছে পেশেন্টের স্যাডেল নোজ থাকবে, পেশেন্টের নেজাল ক্রাস্টিং থাকবে, পেশেন্টের হচ্ছে সাইনোসাইটিস থাকবে, এগুলো থাকবে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনভলভমেন্ট। তো কোনো পেশেন্টের যদি আপনার হেমাচুরিয়া হেমোপ্টাইসিস আছে বাট আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনভলভমেন্ট নাই, সেই কন্ডিশনটা ফিল আপ করবে যে এই পেশেন্টটা হতে পারে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এবং এই পেশেন্টটা হবে না হচ্ছে আমাদের ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস বা গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। দুইটাই কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিন্তু যে ওয়েজনার্স গ্রানুলোমাটোসিসে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনভলভমেন্ট থাকবে, নেজোফেরেঞ্জিয়াল ইনভলভমেন্ট থাকবে, বাট মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে নেজোফেরেঞ্জিয়াল ইনভলভমেন্ট থাকবে না। ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস যেটা, ওইটা হচ্ছে একটা গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি কন্ডিশন। ওকে, বাট মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস কোনো গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি কন্ডিশন না, এটা কাইন্ড অফ ভাস্কুলাইটিস একটা ডিসঅর্ডার। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে প্রিডমিনেন্ট, এগুলো কিন্তু আঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। ঠিক আছে, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে প্রিডমিনেন্টলি পিয়াঙ্কাটা পজিটিভ থাকে, এবং 75% কেসে হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে পিয়াঙ্কা পজিটিভ থাকে, এবং এখানে সিয়াঙ্কা পজিটিভ থাকতে পারে, তবে সিয়াঙ্কাটা হচ্ছে লাইক দ্যাট 40% কেসের ক্ষেত্রে হচ্ছে সিয়াঙ্কাটা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে পজিটিভ থাকে। আর ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস বা গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিসের ক্ষেত্রে সিয়াঙ্কা পজিটিভ থাকে মোর দেন 90% কেসে, বাট পিয়াঙ্কাও পজিটিভ থাকে ওয়েজনার্স গ্রানুলোমাটোসিসে, সেটা হচ্ছে লাইক হচ্ছে আমাদের 25 থেকে 30% কেসে হচ্ছে পিয়াঙ্কা জিপি এর ক্ষেত্রে বা ওয়েজনার্স গ্রানুলোমাটোসিসে পজিটিভ থাকে। তো এই দুই মানে কিছু জিনিস দিয়ে হচ্ছে আপনাকে একটু ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। তাহলে মেইনলি খেয়াল রাখবেন যে ওয়েজনার্স গ্রানুলোমাটোসিসে সিয়াঙ্কা পজিটিভ, বাট মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে পিয়াঙ্কাটা হচ্ছে প্রিডমিনেন্টলি পজিটিভ। আর ওয়েজনার্স গ্রানুলোমাটোসিসে আমাদের নেজোফেরেঞ্জিয়াল ইনভলভমেন্ট থাকবে, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে কিন্তু নেজোফেরেঞ্জিয়াল ইনভলভমেন্টটা হবে না। ওয়েজনার্স গ্রানুলোমাটাস টাইপ একটা লেশন হবে, কিন্তু আমরা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে কোনো গ্রানুলোমাটাস লেশন হবে না, দুইটাই ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। ওকে, এখন এখানে আমরা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, পেশেন্ট অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। ওকে, এই ডিজিজটা তার মধ্যে পারসিস্ট করতেছে অ্যাজ এ ভাস্কুলাইটিস ডিসঅর্ডার হিসাবে। ঠিক আছে, সো হঠাৎ করে কি হলো, তার রেনাল ফাংশনটা খারাপ হয়ে গেল। এরকম কোনো ভাস্কুলাইটিসের পেশেন্ট, নট অনলি যে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এটা যে কোনো টাইপের ভাস্কুলাইটিস ডিসঅর্ডার হতে পারে, সেটা হতে পারে ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস, সেটা হতে পারে নন ভাস্কুলাইটিস ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, লাইক হচ্ছে আমাদের স্পেশালি আঙ্কা অ্যাসোসিয়েটেড থাকতে হবে। আঙ্কার মধ্যে সেটা পিয়াঙ্কা হতে পারে, সিয়াঙ্কা হতে পারে, লাইক হচ্ছে গুড পাস্চুর ডিজিজ, এটা কিন্তু ভাস্কুলাইটিস ডিসঅর্ডার না, বাট ওইখানে পিয়াঙ্কা পজিটিভ। এছাড়া আপনার হতে পারে এটা ব্যাচেট ডিজিজ, হ্যানক্সলিন পারপুরা, হতে পারে পলিআর্টারাইটিস নোডোসা। অর্থাৎ যে কোনো টাইপের ভাস্কুলাইটিসের ডিসঅর্ডারের পেশেন্ট যদি হঠাৎ করে তার রেনাল ফাংশনটা খারাপ হয়ে যায়, এবং দেখেন এটা কেমনে বুঝবো আমরা রেনাল ফাংশনটা খারাপ হয়েছে, তার ক্রিয়েটিনিনের মান 3 মাস আগে ছিল 86, তারপরে ছিল আপনার 3 মাস আগে ছিল এখানে 148, আর এখন তার ক্রিয়েটিনিন হয়েছে 367। সো এটাই ইন্ডিকেট করে যে পেশেন্টের যে বাউমেন্স ক্যাপসুল আছে সেখানে যে মানে গ্লোমেরুলার স্পেস থাকে, সেই স্পেসের মধ্যে হচ্ছে ক্রিসেন্ট ফর্মেশন হয়ে গেছে, সো যার জন্য হচ্ছে আমাদের রেনাল ফাংশনটা র্যাপিডলি খারাপ হয়ে গেছে। সো এটাকে বলা হচ্ছে আমাদের ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস।
তো এখানে যে বাকি ডিজিজ গুলো আছে লাইক দ্যাট, আমরা যদি অ্যাকিউট টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস চিন্তা করি, তো এটা তো আমরা ডায়াগনস্টিক ক্লু হিসাবে জানি পেশেন্টের কোনো একটা সিএফবিজি থাকবে বা কোনো একটা ড্রাগের হিস্ট্রি থাকবে, রেনাল ফাংশন অল্টার হবে, সাথে ইসোনোফিল কাউন্ট বাড়বে। সো এই ধরনের কিছু ছিল না। লুপাস নেফ্রাইটিস অ্যাসিলের ক্ষেত্রে দেখা যায় স্পেশালি আমাদের কমপ্লিমেন্ট লেভেল কিন্তু কমে যায়। তো এখানে দেখেন কমপ্লিমেন্ট C3 কমপ্লিমেন্ট C4 কিন্তু আমাদের নর্মাল আছে। সো এটা কিন্তু আমরা বলতে পারবো না এই পেশেন্টের ডায়াগনোসিস লুপাস নেফ্রাইটিস। মেমব্রেনাস গ্লোমেরুলার নেফ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু আমাদের পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলার নেফ্রাইটিস যদি চিন্তা করি, লাইক হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলার নেফ্রাইটিসও কিন্তু আমাদের স্পেশালি এই ধরনের ফিচার থাকে না। এরা প্রোটিনিউরিয়া বা ইডিমাটাস কন্ডিশনও যদি থাকে, এখানে মাইল্ড ইডিমার কথা বলছি, কিন্তু হাইপারটেনশনটা মেইন ফিচার থাকে না মেমব্রেনাসে। তো কোনো একটা ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকবে, সেটা ছিল না। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি তো না, কারণ তার ইউরিন রিটেনশন হয়েছে, এই ধরনের কোনো ফিচার নাই। তাহলে এক্সক্লুশনও যদি করি, তাহলে আমাদের ডায়াগনোস হচ্ছে মাইক্রোস্কোপিক পোলিয়ানজাইটিস। সুপার ইম্পর্টেন্ট একটা টপিক, মাইক্রোস্কোপিক পোলিয়ানজাইটিস পরীক্ষা আসে। Okay, next question. A 60 years old woman recounts how she developed the nephrotic syndrome and many years ago when she was taking treatment with the severe rheumatoid arthritis. So which of the following is likely to be the culprit? তাহলে কোন জিনিসটা রিমাটয়েড আর্থ্রাইটিসের ইউজ করছে এবং সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম করে দিচ্ছে? সাইক্লোফসফামাইড, হাইড্রোক্সিক্লোরোকুইন, মেথোট্রেক্সেট, পেনিসিলামাইন এন্ড সালফাসালাজিন। কোনটা হবে? রিমাটয়েড আর্থ্রাইটিস ইউজ করা হয়, হ্যাঁ। সো একটা ডিএমআরডি আছে এখানে, যেটা আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস ইউজ করে থাকি, পেনিসিলামাইন। স্পেশালি এই পেনিসিলামাইনটা হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোম করে। আপনারা নেফ্রোটিক সিনড্রোমে যখন কজ গুলো পড়ছিলেন, তখন কিন্তু আপনারা একটা কজ পাইছিলেন ওইখানে, যে পেনিসিলামাইন টাইপ, হ্যাঁ, পেনিসিলামাইন। হ্যালো মাম্মি। হ্যাঁ মাম্মি, আমি যে ক্লাস করছি, একটু পরে কথা বলি তোমার সাথে। ওকে, আচ্ছা। যারা কথা বলবেন অবশ্যই নিজেকে মিউট করে নিবেন, নাহলে তো আপনাদের কথা আমরাও শুনে ফেলতেছি, হ্যাঁ। আচ্ছা। So 25 years old woman who is to 10 weeks pregnant and attend to the routine checkup. তাহলে উইকস প্রেগনেন্ট লেডি, এই কথাগুলো পাইলে দুইবার উচ্চারণ করবেন, প্রেগনেন্ট লেডি, ঠিক আছে, কারণ এই রিলেটেডই তার কোশ্চেন আনসারটা হবে আর কি। She has no symptoms of urinary infection and routine dipstick reveals হচ্ছে প্রোটিন আছে, আর ইউরিন কালচারে বলছে যে ইকোলাই ডেভেলপ করছে, বাট পেশেন্টটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আছে আর কি, হ্যাঁ, পেশেন্টের। Which of the following is the most appropriate course of action? Do nothing and review at our next antenatal visit. Treat with the nitrofurantoin, treat with amoxicillin, treat with ciprofloxacin. Repeat the urine sample and treat if positive. Nitrofurantoin. Exactly. So আমাদের যে ভিউটা ছিল সেটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া যদি হয়, ইন কেস অফ প্রেগনেন্ট লেডি, নিউনেট, এবং যাদের বয়স হচ্ছে অনেক বেশি, ওল্ড এজের পেশেন্ট, তারাও ইমিউনো কম্প্রোমাইজ, অথবা কোনো একটা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ বা কেমোথেরাপি পাইছে, এই ধরনের পেশেন্টের যদি অ্যাসিম্পটোমেটিক ইউটিআইও হয়, তাদেরকে ট্রিট করতে হবে, ঠিক আছে। স্পেশালি আন্ডার 5 চিলড্রেন, প্রেগনেন্ট লেডি, ওল্ড এজের পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজড কোনো পারসন, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হইলেও আমাকে ট্রিট করতে হবে। সো অ্যাজ এ ইউটিআই এর ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে আমাদের নাইট্রোফুরান্টোইন। আর যদি ধরুন বলে যে একটা 30 বা 25 বছরের একটা ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট আসছে, তার হচ্ছে কোনো মানে সিমটম নাই, ঠিক আছে, ইউটিআই এর কোনো সিমটম নাই, কিন্তু কালচার করে দেখছে যে ইউকোলাই পজিটিভ, তো এই কন্ডিশনে কিন্তু আমাদের ট্রিটমেন্ট লাগবে না, ঠিক আছে। ইয়াং অ্যাডাল্ট, ইমিউনোকম্পিটেন্ট, ঠিক আছে, সো এই ধরনের পার্সনের কিন্তু আমাদের কোনো ট্রিটমেন্ট লাগে না। যে 5টা কন্ডিশন, 3-4টা কন্ডিশন বলছি, প্রেগনেন্ট লেডি, আন্ডার 5 চিলড্রেন, ওল্ড এজের পেশেন্ট, ইমিউনোকম্প্রোমাইজ পার্সন, তাদের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক হইলেও আমরা অ্যাজ এ ট্রিটমেন্ট দিতে হবে ইউটিআই এর। So 46 years old man with the end-stage renal disease. ভাই একটা কোয়েশ্চেন ছিল। Right, sure. হ্যাঁ ভাই, এর আগের কোয়েশ্চেন যেটা ছিল, ওখানে যদি অ্যামোক্সিসিলিন না থাকে, সেফালাক্সিন থাকতো, সাথে নাইট্রোফুরান্টোইনও থাকতো, তাহলে কি নাইট্রোফুরান্টোইনটাই চয়েস করতাম আমি? হ্যাঁ, আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে নাইট্রোফুরান্টোইন, এবং এটা প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট সব ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি। প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে যেটা আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম, হ্যাঁ, ট্রাইমিথোপ্রিম ইউটিআই এর ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে আমরা দিব না, কারণ এটা ফোলেট মেটাবোলাইজ করে। সো পরে দেখা যাবে এটা দিলে পিটাল ম্যালঅ্যাবজর্পশন, লাইক হচ্ছে স্পাইনা বাইপিটা নিয়ে পেশেন্ট গুলো মানে নিউনেট যেগুলো থাকে আর কি, এগুলো হচ্ছে
ভূমিষ্ঠ হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাইমিথোপ্রিমটা দিব না, আর ট্রাইমিথোপ্রিম ইউজও করে না অ্যাকচুয়ালি। এটা Okay, so 46 years old man with a end-stage renal disease complains of retrosternal pain and ECG shows concave ST segment elevation in all leads. His creatinine was 520. So which one of the following is the most likely resolve this symptom? Aspirin, clopidogrel, glycerin trinitrate, coronary angiography and angioplasty, dipyridamole, hemodialysis, thrombolysis, and streptokinase. কি করবে? হেমোডায়ালাইসিস Very good. হেমোডায়ালাইসিস ভেরি গুড। সো এটা হচ্ছে হেমোডায়ালাইসিস। কেন? কারণ পেশেন্টের হচ্ছে ইউরোমিক এন্ড স্টেজ পেরিকার্ডাইটিস। রেনাল ডিজিজ। তার মানে পেশেন্টের যেহেতু এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তার মানে এখান দিয়ে তার হচ্ছে ইউরিন দিয়ে ইউরিক অ্যাসিডটা পাস হতে পারতেছে না, তাই না? সো পেশেন্টের বডিতে হাইপার ইউরিসিমিয়া ডেভেলপ করছে, আর এই হাইপার ইউরিসিমিয়ার জন্য পেশেন্টের ইউরিমিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করছে। পেরিকার্ডাইটিস ইউরিমিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করছে এবং পেরিকার্ডাইটিসের ইসিজি যে ফাইন্ডিংস থাকে গ্লোবালি অল লিডে এসটি সেগমেন্ট হচ্ছে কনকেভ এলিভেশন থাকে। কনকেভ এসটি এলিভেশন অল লিডের মধ্যে কিন্তু পাওয়া যায়। আপনারা যদি একটা ইসিজি জাস্ট হচ্ছে গুগল থেকে একটু সার্চ দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে পেরিকার্ডাইটিস অল লিড গুলো হচ্ছে কনকেভ এসটি এলিভেশন আছে। আরেকটা জিনিস পাবেন পেরিকার্ডিটিস পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে একদম প্যাথোগনোমিক ইন কেস অফ ইসিজি তে। সো এটা হচ্ছে পিয়ার ডিপ্রেশন, হ্যাঁ, পিয়ার ডিপ্রেশন এন্ড কনকেভ এসটি সেগমেন্ট এলিভেশন। সো এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিকেট করে যে পেশেন্টটা সাফারিং ফ্রম হচ্ছে আমাদের পেরিকার্ডাইটিস অর পেরিকার্ডিয়াল ইফিউশন। হ্যাঁ, তাহলে ইউরিমিক পেরিকার্ডাইটিস এর একমাত্র চিকিৎসা হচ্ছে আমাকে হেমোডায়ালিসিস করতে হবে। হেমোডায়ালিসিস করে ইউরিক অ্যাসিড গুলাকে বডি থেকে বের করে দিতে হবে। 78 years old retired textile worker is noted to have painless hematuria on routine urinary dipstick by her GP. Her only past history of notes is arthritis, and from which she takes out anti-inflammatories, and pain X-ray also reveals no evidence of neonatal stone, renal stone. Routine blood reveals the increased plasma viscosity and mild anemia with hemoglobin 105 and ferritin just below the normal range. Which of the following is the most likely diagnosis? Analgesic nephropathy, bladder cancer, chronic urinary tract infection, interstitial cystitis, and interstitial nephritis. কোনটা হবে? ব্লাডার ক্যান্সার। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমাদের ব্লাডার ক্যান্সার। সো আমি কিন্তু অনেকের বয়স শুনতে পাই না, মাত্র 3-4 জনে কিন্তু আপনারা খালি বারবার বলছেন, অন্যরা ঘুমাচ্ছেন। ঘুমালে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে ফাইন, আমি বলছি যে ভুল হোক না, সমস্যা নেই তো, আমরা তো আমরাই সবাই তো আমরাই নিজেরা আছি। সো এখানে যেহেতু একটা হেমাচুরিয়ার পেশেন্ট, আর সাথে হচ্ছে তার একটা অকুপেশনাল একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে টেক্সটাইল ওয়ার্কার, তাই না? সো আমরা জানি যে অ্যানিলিন ডাই, পেট্রোলিয়াম প্রোডাক্ট, এগুলো দ্বারা কিন্তু এক্সপোজার হলো ব্লাডার ক্যান্সার হয়ে থাকে। সো এই পেশেন্টের লাইক দ্যাট সামথিং কিছু দ্বারা এক্সপোজার হয়েছে, অথবা কিন্তু অনেক সময় এই টেক্সটাইল ওয়ার্কার না দিয়ে স্মোকারও কিন্তু দিতে পারে। স্মোকিং করলে কিন্তু ব্লাডার ক্যান্সার হয়, সার্ভাইকাল ক্যান্সার হয়, স্টোমাক ক্যান্সার হয়, আর লাং ক্যান্সার তো হয়, ঠিক আছে? মোর দেন 90% কেসে হচ্ছে লাং ক্যান্সার হয়ে থাকে। সো এজ এ টেক্সটাইল ওয়ার্কার পেইনলেস হেমাচুরিয়া, সো একদম মাথায় নিতে হবে আমাদের এই পেশেন্টের ডায়াগনোস হচ্ছে ব্লাডার ক্যান্সার। ওকে, ব্লাডার ক্যান্সার। আর ব্লাডার ক্যান্সার রিলেটেড আমরা তো জানি যে ইউজুয়ালি ব্লাডারে ট্রানজিশনাল সেল ক্যান্সারটা মেইনলি হয়ে থাকে। হ্যাঁ, আগেই বলে দেই এগুলো আমরা ইনফেকশন ডিজে পাবো, তারপরে এগুলো যদি পরীক্ষায় র্যাপিড মানে খুব আসে, সেই জন্য বলতেছি যে ইউজুয়ালি একটা সিস্টোসোমা হেমাটোবিয়াম একটা আছে, হ্যাঁ, সিস্টোসোমিয়াসিস আর কি, হ্যাঁ, সিস্টোসোমা হেমাটোবিয়াম, ওইটা দিয়েও ব্লাডার ক্যান্সার হয়। তবে সিস্টোসোমা হেমাটোবিয়াম এক্স্যাক্টলি, সো সিস্টোসোমা হেমাটোবিয়াম যে ব্লাডার ক্যান্সারটা সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে থাকে, স্কোয়ামাস সেল ক্যান্সার হয়। আর ইউজুয়ালি এমনি ট্রানজিশনাল সেল ক্যান্সারটা হয়ে থাকে। আচ্ছা, মিড স্ট্রিম ইউরিনে ওনারা হচ্ছে প্রোটিয়াস গ্রো করছে, সেটা পাইছে, এবং সিটি স্ক্যানে স্ট্যাগ হর্ন একটা ক্যালকুলাইট পাইছে। তাহলে এই পেশেন্টের যে স্টোনটা ফর্ম হয়েছে সেটার মধ্যে কোন জিনিসটা থাকবে? ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রিপল ফসফেট। হ্যাঁ, সো এটা কিন্তু এই স্ট্যাগহর্ন ক্যালকুলাইয়ের কম্পোজিশনটা পরীক্ষা আসে। আবার এই স্টোনটা কোন অর্গানিজমের ফলে হয়ে থাকে? প্রোটিয়াস মিরাবিলিস, হ্যাঁ, বা প্রোটিয়াস ব্যাকটেরিয়া যেটা, সেগুলোর জন্য মেইনলি হয়ে থাকে, এটা আসে পরীক্ষায়।
30 years old male with a kidney failure is about to start hemodialysis, and he has a background of progressive CKD, bilateral sensorineural deafness, hypertension, and family history of kidney failure and deafness positive. আগে বলেন এটা ডায়াগনোসিস কি হবে? Alport syndrome. এক্স্যাক্টলি, সো এটা ডায়াগনোস হচ্ছে একটা অ্যালপোর্ট সিনড্রোম, যেটা Alport syndrome. এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং 15% কেসে আবার এক্স লিঙ্ক রিসিসিভ কন্ডিশনও বলা হয়, বাট 85% কেস হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার, যেটাতে তিনটা জিনিস ইনভলভমেন্ট থাকে, সেটা হচ্ছে কিডনি, সেটা হচ্ছে চোখ, সেটা হচ্ছে আমাদের কান, Ear. Deafness. আই, কিডনি এবং হচ্ছে ইয়ারের মধ্যে হচ্ছে সেন্সরি নিউরাল ডেফনেস হয়, সেন্সরিয়াল ডেফনেস থাকে। আর হচ্ছে চোখে হচ্ছে স্পেশালি লেন্সে সমস্যা হয়, স্পেশালি আমাদের কর্নিয়াতে সমস্যাটা হয় থাকে, হ্যাঁ, রেটিনাইটিস পিগমেন্টোসা হয়। Pigment. সো এখন ওনারা যেটা জানতে চাচ্ছেন, হোয়াট আই অ্যাবনর্মালিটি, আমরা কোন ধরনের আয়ের ক্ষেত্রে অ্যাবনর্মালিটি পাবো? প্রপটোসিস, কোরোনাল স্পট, লেন্টিস, অ্যান্টেরিয়র লেন্টিকুলাস প্রপটোসিস, অ্যান্টেরিয়র লেন্টিকুলাস, অ্যান্টেরিয়র লেন্টিকুলাস, জাস্ট অ্যান্টেরিয়র চেম্বারের দিকে ইন্ট্রুশন হবে, সেটাই হচ্ছে অ্যান্টেরিয়র লেন্টিকুলাস, এবং এটা একটু প্যাথোগনমিক সাইন ফর অ্যালপোর্ট সিনড্রোম। ওকে, অ্যালপোর্ট সিনড্রোমের পেশেন্টের যদি আমরা রেনাল ট্রান্সপ্ল্যান্ট করি, তাহলে এই গ্রাফটা হচ্ছে রিজেক্ট, এক্স্যাক্টলি, সো যে অ্যান্টিবডির জন্য এটা রিজেক্টেড হয় সেটা হচ্ছে অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি থাকে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। Okay, so which one of the following is the most likely diagnosis? এখানে আমরা সাবএপিথেলিয়াল হচ্ছে IgG এবং কমপ্লিমেন্টারি। ওকে, সো Membranous glomerulopathy, এক্স্যাক্টলি, তাহলে সাবএপিথেলিয়াল ইমিউন ডিপোজিশন IgG এবং কমপ্লিমেন্টারি, অথবা অনেক সময় বলে যে ঠিক আছে, spike and dome shape. স্পাইক এন্ড ডোম শেপ, হ্যাঁ, স্পাইক শেপ, ঠিক আছে, এই কথাগুলো কিন্তু পরীক্ষায় বলবে। সাথে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ফিচার দিবে, দেখেন প্রোটিনিউরিয়া আছে নেফ্রোটিক রেঞ্জে, রেনাল ফাংশনটা অল্টার আছে, যেহেতু নেফ্রোটিক সিনড্রোম রেনাল ফাংশন অল্টার, আর পেশেন্টের হচ্ছে লাং ক্যান্সার আছে, ঠিক আছে, হিস্ট্রি অফ ম্যালিগন্যান্সি থাকবে। সো এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিসের জন্য। তাহলে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি। Which one of the following diagnosis fit best with this clinical picture? Diagnosis fit best with this clinical picture. 32 years old woman present with a bilateral flank pain, and her GP had diagnosed the ureteric infection 2 weeks earlier on the basis of her symptoms and presence of proteinuria. But she returned from the further pain and tiredness and general malaise. GP then noted the raised serum creatinine 285 at this time. So repeated analysis revealed that deep-stick blood protein ase, but no bacterial growth. So her only past medical history is that discontinuation of the oral contraceptive pill after a deep vein thrombosis 3 years ago. Which one of the following findings diagnosis fit best with this clinical picture? Renal vein thrombosis. Vein thrombosis. আচ্ছা, আমি একটু অপশনগুলো পড়ে ফেললে তারপরে আপনারা একটু বলেন, কারণ অনেকেই তো আছে, সো একটু থিঙ্কিং ক্যাপাবিলিটিটা সবার একটু ডেভেলপ হবে, হ্যাঁ। ওকে, তাহলে রেনাল ভেন থ্রম্বোসিস সিপ্রো, যেটা আপনারা অলরেডি আনসার দিয়ে ফেলছেন, ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের রেনাল ভেন থ্রম্বোসিস হওয়ার পসিবিলিটি হচ্ছে বেশি, যেহেতু পেশেন্টের আগে একটা ডিভিটির হিস্ট্রি ছিল, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আবার এখানে বায়োলেটারাল ফ্ল্যাঙ্ক পেইন, তার মানে বায়োলেটারাল রেনাল ভেন থ্রম্বোসিস হয়েছে, যার জন্য পেশেন্টের প্রোটিনুরিয়া হচ্ছে, সাথে যেহেতু প্রোটিনুরিয়া আছে সেটা ইন্ডিকেট করে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম বা সামথিং কিছু থাকতে পারে। তো আমরা তো জানি নেফ্রোটিক সিনড্রোমও যদি হয় পেশেন্টের, তাহলে ন্যাচারাল যে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে প্রোটিন সি, প্রোটিন এস, সেগুলো হচ্ছে আমাদের ইউরিনের সাথে বের হয়ে যায়, ঠিক আছে, ফলে হচ্ছে প্রোথ্রম্বোটিক স্টেট তৈরি হয়, যার ফলে হচ্ছে পেশেন্টের বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হতে পারে, তবে মোস্ট লাইকলি রেনাল ভেন থ্রম্বোসিস হয়ে থাকে। আচ্ছা, এখন এই রেনাল ভেন থ্রম্বোসিস হলে আমরা একটা ইনভেস্টিগেশন করি, নাম কি এটার? Sonography. এক্স্যাক্টলি, আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে। ওকে, ফাইন।
which one of the following is the most appropriate form of treatment? এখানে সিক এর মান দেখেন অনেক বেড়ে গেছে, পটাশিয়াম কিন্তু অনেক বেড়ে গেছে 7.8, পিএইচ এর মান কমে গেছে, বাইকার্বনেটও কমে গেছে, ক্রিয়েটিনিনও বেড়ে গেছে, ইউরিয়া অনেক বেড়েছে, মানে সব বেড়ে গেছে আর কি। আমরা যদি একটা ডিডি চিন্তা করি, জাস্ট হচ্ছে ইনভেস্টিগেশনাল ফাইন্ডিংস দিয়ে কি হতে পারে, Rhabdomyolysis. Rhabdomyolysis. তাহলে এটা হচ্ছে সেল ভেঙে গেছে, সেলের ভিতর থেকে সব প্রোডাক্ট বের হয়ে এসে পড়ছে। সো ক্রিয়েটিনিন কাইনেসটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ফর রhabdomyolysis পেশেন্ট থেকে। এটা পটাশিয়াম ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স, সো বেড়ে গেছে রhabdomyolysis। মেটাবলিক অ্যাসিডোসিস হয়, বাইকার্বনেট কম, রেনাল ফাংশনটা অল্টার হয়, যে আমরা যেটা জানি মায়োগ্লোবিন গিয়া কিডনিতে ডিপোজিশন হলে কিডনি ফাংশনটা হচ্ছে নষ্ট করে দেয়। সো ইউরিয়া তো আলটিমেটলি সেল থেকে বের হয়। 24-year-old man is admitted after falling asleep drunk in the toilet cubicle. সো এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে একটা পেশেন্ট অনেকক্ষণ ধরে Long term. রোডে পড়েছিল, হ্যাঁ, বা হাঁটতে গেছে রাস্তার মধ্যে পড়েছিল, এখন তার হচ্ছে এই ধরনের ফিচার আছে রhabdomyolysis এর মতো। সো তাহলে আমরা কিন্তু ডায়াগনোসিসটা রhabdomyolysis রাখবো আর কি। So on examination, blood pressure হচ্ছে 130/70, pulse হচ্ছে 98 and no pericardial rub, and there is the boggy tenderness of the right left calf and both thigh muscle. এই যে boggy tendernessটা, এটা হচ্ছে তার ভিতরে ব্লিডিং হয়েছে, হ্যাঁ, মাসেলের মধ্যে হেমাটোমা হয়েছে আর কি, যের জন্য হচ্ছে তার এখানে একটা টেন্ডারনেস এবং সোয়েলিং তার হয়ে গেছে। তাহলে এখন ওনারা জানতে চাইছে which one of the following is the most appropriate form of treatment? আমরা কি দিব? কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ডোপামিন, ফোর্স অ্যালকালাইন ডায়ালাইসিস, হেমোডায়ালাইসিস, হাই ডোজ ডায়াবেটিক্স থেরাপি। Hemodialysis. এক্স্যাক্টলি। সো পেশেন্টের ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে এবং ব্লাডে কিন্তু সব প্রোডাক্টই বেড়ে গেছে, স্পেশালি পটাশিয়ামটা খুবই লাইফ থ্রেটিং একটা মানে আয়ন, তাই না? একদম কার্ডিয়াক অ্যারেস্ট করার মতো একটা কন্ডিশনে কিন্তু চলে গেছে। সো এই কন্ডিশনে আমরা র্যাপিডলি তাকে হেমোডায়ালিসিস নিয়ে আসতে হবে এবং হেমোডায়ালিসিস করে তার যে প্রোডাক্টগুলো ইন্ট্রাসেলুলার প্রোডাক্টগুলোকে কিছুটা কমে ফেলতে হবে। আচ্ছা, এমনি এরকম সিভিয়ার কন্ডিশন ছাড়া, এত সিভিয়ার সাধারণত পরীক্ষা দেয় না, বাট একটা রhabdomyolysis IV fluid. ফিচার দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ মানে ইন্টারভেনশন অফ চয়েস হচ্ছে Dantrolene. নো, IV fluid. IV IV fluid. IV fluid, নরমাল স্যালাইন, হ্যাঁ। আর ড্যান্ট্রোলিনটা আমরা দেই হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট Malignant syndrome. পেশেন্টে থাকে, লাইক কোন একটা পেশেন্ট সাইকিয়াট্রিক পেশেন্ট, সে মানে সাইকিয়াট্রিক অ্যান্টিসাইকোটিক ড্রাগস খাচ্ছে, হঠাৎ করে বন্ধ করে দিল, অথবা অ্যান্টিসাইকোটিক ড্রাগ শুরু করছে, তার মধ্যে যদি রhabdomyolysis লাইক ফিচার চলে আসে এবং অনেকটা আপার মোটর নিউরন টাইপ অফ ফিচার, লাইক সবগুলো হাইপার হয়ে যাবে, তখন আমরা ডায়াগনোসিস করবো এটা হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু আর নর্মাল স্যালাইন, সেকেন্ড অপশনে কিন্তু তার অ্যাগ্রেসিভনেস এজিটেশন কমাতে হলে দিতে হবে ডায়াজিপাম, থার্ড স্টেপটা কিন্তু আপনার ড্রাগ অফ চয়েস হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, এবং এরপরের স্টেপের ড্রাগ অফ চয়েস হচ্ছে আমার ড্যান্ট্রোলিন, ঠিক আছে? সো ব্রোমোক্রিপ্টিনটা কিন্তু এখানে দেওয়া হয়, হ্যাঁ, খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা, এ ওমেন উইথ দ্য লং স্ট্যান্ডিং গ্লুকোমা, হ্যাঁ, অনেকদিন ধরে তার গ্লুকোমা এন্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস অ্যাডমিটেড টু দ্য অপথলমোলজি প্রসিডিউর, হার কারেন্ট মেডিকেশন হচ্ছে অ্যাসিটাজোলামাইড, মেটফরমিন, এটেনাভল। অপারেশন পোস্টপোন বিকজ অফ অ্যাবনর্মাল ব্লাড টেস্ট এন্ড অ্যাসিম্পটোমেটিক আছে পেশেন্টটা। সোডিয়াম লেভেল হচ্ছে 137, পটাশিয়াম 3.5, ক্লোরাইড হচ্ছে বেড়ে গেছে, বাইকার্বনেট কমে গেছে, পিএইচ এর মান হচ্ছে 7.26, কমের দিকে, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 2.9। So, which one of the following is the most probable pathophysiology responsible for this acid-base disturbance? So, inhibition of the carbonic anhydrase in the proximal tubule, ketoacidosis, তারপরে metformin-induced lactic acidosis, stress-induced hyperventilation, type 4 renal tubular acidosis. Inhibition of carbonic anhydrase in proximal tubule. Acidazolamide. আর কি আনসার করবেন? ওকে, সো ভাইয়া যেটা বললেন এটাই কারেক্ট। এখানে দেখেন কতগুলো পয়েন্ট, আপনার কোন কোশ্চেনে যদি হাইপার ক্লোরাইডের পরিমাণ যদি হাইপার ক্লোরিমিক দিয়ে দেয়, আপনি একদম চুপচাপ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস চলে আসবেন, হ্যাঁ। রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের প্রথম শর্তটা হচ্ছে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে এখানে ক্লোরাইডের পরিমাণ বেশি আছে আর এখানে বাইকার্বনেট কমে গেছে, তাহলে অ্যাসিডোসিস আছে, হ্যাঁ। তাহলে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ, এটা অল টাইপস অফ মেটাবলিক মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা পাবো। তাহলে আমরা যদি অ্যানায়ন গ্যাপ বের করতে চাই তাহলে এটা কিন্তু আমরা নরমাল পাবো আর কি, যেমন সোডিয়াম পটাশিয়াম যোগ করতে হবে আর ক্লোরাইড বাইকার্বনেট যোগ করে দুইটা বিয়োগ করে যেটা পাবো নরমাল অ্যানায়ন গ্যাপ পাবো, রাইট।
এখন এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে গিয়া সেটা হচ্ছে যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা যে কাজটা করে সে কি টাইপ 1 নাকি টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে? Type 2. টাইপ 2 টাইপ এক্স্যাক্টলি। সো Proximal. অ্যানহাইড্রেস এনজাইম হচ্ছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে। এছাড়া টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে আরো একটা ডিজিজ আছে, লাইক হচ্ছে আপনার উইলসন ডিজিজ, ফ্যানকনি সিনড্রোম, ট্যানোসাইক্লিন, হ্যাঁ, আর কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর লাইক হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এই সকল প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে থাকে তথা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে। ভাই একটা কথা ছিল, শিওর। ভাইয়া আগে আর কি কোশ্চেন পড়া তারপরে আর কি স্টেম পড়লে আর কি ভালো হতো আর কি। আগে মানে ভাই আগে কোশ্চেনটা পড়ে নে তারপরে স্টেম পড়লে আর কি, তাহলে আর কি ডায়াগনোসিস করতে একটু সুবিধা হয়। আগে কোশ্চেন পড়ে নি বলতে এটা এটা হুইচ অফ দ্য ফলোইং এটা? জি 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 ভাইয়া, আচ্ছা, তারপরে স্টেম পড়লে আর কি সুবিধা হয়। নো 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 নো, ঠিক আছে। আগে আপনি পরীক্ষার হলেও আপনি ডেফিনেটলি এত সময় পাবেন না, ঠিক আছে। আগে হচ্ছে চুপচাপ এটা পড়ে ফেলতে হবে, তারপরে চোখ বুলাইতে পারেন এখানে, হ্যাঁ, জাস্ট হচ্ছে কি কি অপশন আছে চোখ বুলাইতে পারেন, পরে আপনি ওইটুকু সময় আপনি পাবেন না, হ্যাঁ। ওখানে কিন্তু মানে টাইমটা হচ্ছে খুবই ক্রুশিয়াল, ঠিক আছে। সো আপনাকে হ্যাবিট তৈরি করে ফেলতে হবে আর কি, ওকে। সো এই দিকে একটু তাকাবেন, জাস্ট হচ্ছে কি কি অপশন আছে পড়ার। ভাই আমি এটাই বলছি যে অপশন না, জাস্ট শুধু এটা কোশ্চেনটা যে কি চাইছি। হুম, আচ্ছা, ওকে। সো এটা ঠিক আছে, ওকে, কিন্তু পরে ওইটুকু সময় আমরা হচ্ছে আসলে দিতে পারবো না, পরীক্ষার হলেও পারবো না, এটা ওইভাবে প্র্যাকটিসটা আমরা গ্রো করে ফেলবো আর কি। ওকে, সো পরের কোশ্চেন হচ্ছে 90 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগনোসিস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? হ্যাঁ, ডায়াগনোসিস ফিট বেস্ট। You are asked by your surgical colleagues to review a 70 years old man with the acute pancreatitis. He is clearly very unwell and surgeons have noticed that deteriorating renal function. His current urine output হচ্ছে তার 5 ml per hour and with the rest urine sodium concentration of 155. এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা দিয়ে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি কি হতে পারে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস Active renal cause. এক্স্যাক্টলি। সো ATN. অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, তার হচ্ছে হাইপোভলিমিয়ার কারণে তার হচ্ছে রেনাল ফাংশন অল্টার হয়ে গেছে, টিউবুলগুলো নেক্রোজড হয়ে গেছে। সো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হচ্ছে, যেটাতে আমরা জানি যে ইউরিনে সোডিয়াম কনসেন্ট্রেশনটা হচ্ছে 40 এর বেশি থাকে, 40 এর উপরে 40 বেশি। আর পিরেনাল ইউরেমিয়াতে কত জান থাকে? পিরেনাল ইউরেমিয়াতে less than 20 Less than 20. 20 কম। অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ, লেস দেন 20 আর মোর দেন 40, এইটুকুই আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে এসেনশিয়াল। এরপরে আমরা যেটা জানি যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে ইউরিনের কনসেন্ট্রেশন বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে কারণ কিডনি কম। ইউরিনের কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি যেটা, এটা তার নষ্ট হয়ে যায়, কারণ টিউবুলগুলো নেক্রোজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। সো কনসেন্ট্রেশন করবে কে? করার তো কেউ নাই, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমাদের ইউরিনে দেখেন, ইউরিনের ক্ষেত্রে যে অসমোলালিটি থাকে সেটার পরিমাণ হচ্ছে, যদি ওরা দিছে না, সেটা হচ্ছে আমার আলটিমেটলি কিন্তু কমে যায়। আর পিরেনাল ইউরিমিয়াতে তো ফ্লুইড লসের কারণে মেইনলি হয়, সেটা বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, হ্যাঁ, অথবা হেমোরেজের কারণে হতে পারে, বা কোনো একটা অবস্ট্রাকশন আছে, বা কোনো সিএলডির পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে স্পেশালি পিরেনাল ইউরিমিয়াটা হয়। সেক্ষেত্রে মানে তার হচ্ছে ভলিউমের ল্যাকিং এর জন্য তার রেনাল ফাংশনটা হচ্ছে অল্টার হয়, সেই জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে ইউরিন কনসেন্ট্রেটিং অ্যাবিলিটিটা ভালো থাকে এবং কিডনির ফাংশন হচ্ছে নর্মাল থাকে, যার জন্য কিডনির সোডিয়ামকে ধরে রাখে টু মেনটেন দ্য ভলিউম অফ বডির ভলিউমটা মেনটেন করার জন্য সোডিয়ামটাকে ধরে রাখে। আমরা তো জানি যে সোডিয়াম যখন কিডনিতে রিঅ্যাবজর্পশন হয় তখন সে কিন্তু পানি সহ রিঅ্যাবজর্ব করে, যেন বডিতে আমার ফ্লুইডের ব্যালেন্সটা মেনটেন হয় আর কি। সেই জন্য পিরেনাল ইউরিমিয়াতে ইউরিনে সোডিয়ামের পরিমাণটা কমে যায়, কিন্তু কেন কমে যায়? জাস্ট ভলিউমটা মেনটেন করার জন্য বডি। এখানে রেনাল বায়োপসিতে বলছে যে সাজেস্ট করছে যে আইজিএ নেফ্রোপ্যাথি আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোর প্রগনোসিস? আইজিএ নেফ্রোপ্যাথি পেশেন্টের প্রো প্রগনোসিস কোনটা? এট এজ এ ডায়াগনোসিস, hypertension, number of episodes on the visual hematuria, plasma immunoglobulin IgA, presence of mild albuminuria. Hypertension. হাইপারটেনশন সো এটা হচ্ছে স্পেশালি হাইপারটেনশন, হ্যাঁ। অর্থাৎ এখানে যেটা বলছে যে একদম ভিজিবল যদি হেমাচুরিয়া থাকে, এটা কি ভালো নাকি খারাপ?
গুড প্রগনোসিস ভালো ভালো প্রগনোসিস ভাই। এক্স্যাক্টলি, তাহলে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়াটা হচ্ছে গুড প্রগনোসিস। তার সাথে কমপ্লিকেশন যদি থাকে সেগুলো হচ্ছে আমাদের পোর প্রগনোসিস, তার মধ্যে হাইপারটেনশন থাকলে পোর প্রগনোসিস। আচ্ছা, আইজিএনএফ্রোপিতে হাইপারটেনশন ডেভেলপ করলো, ট্রিটমেন্ট অফ চয়েস কি দিবেন? এসি ইনহিবিটর এসি ইনহিবিটর। ভেরি গুড। সো এটা কিন্তু পরীক্ষায় আসে। আইজিএ নেফ্রোপ্যাথিতে মেসেঞ্জার হাইপার প্রলিফারেশন হয় এবং সেখানে আইজিএ এন্ড কমপ্লিমেন্টারি হচ্ছে ডিপোজিশন হয়। আর আইজিএ নেফ্রোপ্যাথিতে আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হিস্ট্রি থাকে এবং সেটা হচ্ছে 1 থেকে 2 দিন, তাই না? এর মধ্যে হচ্ছে হিস্ট্রিটা থাকে এবং তার সাথে হেমাচুরিয়া নিয়ে পেশেন্টগুলো কাছে প্রেজেন্ট করে। ইউজুয়ালি 10 বছরের কমের বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে আর কি। A 26-year-old woman with a Turner syndrome referred by the GP, and he's concerned about her blood pressure. A recent 24-hour pressure monitoring shows an average blood pressure to 148/88. She's managed with a Ramipil 10 mg daily. Recent creatinine হচ্ছে তার 105 এবং potassium level হচ্ছে 49. So you examine her and elicit the murmur and evidence of radiofemoral delay. Which of the following is most likely cause কোয়ার্টেশন অফ hypertension? So এটা হচ্ছে কোয়ার্টেশন অফ ওকে, আমি একটু অপশন গুলো পড়ে সাথে আপনারা বললেন, ঠিক আছে, আগে বলার দরকার নেই। তাহলে আমরা জানি টার্নার সিনড্রোমে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন পরীক্ষার জন্য, যে তাদের কোয়ার্টেশন অফ অ্যাওর্টা থাকে, আরটা হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকে। হ্যাঁ, তো বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকা মানে তো অ্যাওর্টিক স্টেনোসিসের ফিচার নিয়ে পেশেন্টটা ইউজুয়ালি প্রেজেন্ট করে। যেহেতু কোয়ার্টেশন অফ অ্যাওর্টা থাকে সেজন্য তাদের রেডিও ফিমোরাল ডিলেটা হয়ে থাকে। হ্যাঁ, কোয়ার্টেশন যেহেতু অ্যাওর্টা থাকে রেডিও ফিমোরাল ডিলেটা হয়। আরেকটা কথা বলবে যে একটা পেশেন্ট টার্নার সিনড্রোম নাও বলতে পারে যে তার ইনফ্রাস্ক্যাপুলার রিজনে, হ্যাঁ, ইনফ্রাস্ক্যাপুলার রিজনে অথবা মিড থোরাসিক রিজনে ব্যাকের দিকে, হ্যাঁ, একটা সিস্টোলিক মারমার আছে। সো যদি এই কথাটা বলে আপনি কিন্তু একদম ডায়াগনোস করে ফেলতে হবে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। হ্যাঁ, তাহলে ইনফ্রাস্ক্যাপুলার রিজন অথবা মিড থোরাসিক রিজন ওভার ব্যাক যদি এই কথাটা বলে তখন কিন্তু আমার ডায়াগনোস হয়ে যাবে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। আর রেডিও ফিমোরাল ডিলেটল তো থাকে, আর টার্নার সিনড্রোমে একটা পয়েন্ট থাকে। টার্নার সিনড্রোমের কোনো পেশেন্টের যদি আপনার কোয়ার্টেশন অফ অ্যাওর্টার ফিচার দেয়, ওরা বলবে যে এই পেশেন্ট আর কি মানে ফিচার আমরা পেতে পারি, কার্ডিওলজিক্যাল ফিচার কি পেতে পারি, ওই যে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব ফিচারটা আমরা পেতে পারি। Pathogenesis of the focal segment FSGS is unknown, and increased glomerular permeability injury to the podocyte and have been postulated as possible etiological factor. Which of the following is characteristic features of primary FSGS? So এটা আমরা একটু নিজেরা পড়ে ফেলি, তারপরে আনসারটা করি, তাহলে ভালো হবে। কোনটা হতে পারে? এইচআইভি ইনফেকশন। সো এটা এইচআইভি যে একদম এইচআইভির ক্ষেত্রে পাবো তা না, অনেক কারণেই আমরা হিরোইন পেতে পারি, হেপাটাইটিস বি এর জন্য পেতে পারি। সো নট যে কমনলি এইচআইভি, বাট পরীক্ষায় দেখা যায় আপনার এইচআইভি একটা কমনলি ওরা অ্যাসোসিয়েশনটা করাই দেয় আর কি। বাট এফএসজিএস টা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের সেকেন্ড মোস্ট কমন কজ, ঠিক আছে? ইট ইজ এ নোন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম। এজ এ সিম্পল আনসার এটাই আমরা বলতে পারি আর কি। মানে নেফ্রোটিক সিনড্রোমের ফার্স্টলি তো যেটা আমরা মাথায় নিই সেটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, তাই না? সো তারপরে সেকেন্ড মোস্ট কমন যেটা সেটা হচ্ছে আমাদের এই এফএসজিএস, এটাই হবে আনসার। Which of the following is the most likely findings on the renal biopsy? আমরা কি পাবো? 68-year-old woman present to the clinic with a hemoptysis, and GP has also noticed a significant raise in the creatinine 110 measured 3 months earlier and to 185. তাহলে আগে ছিল 110, এখন কিন্তু সেটা রেজ করে হয়ে গেছে 185. 87 measured at the last week. Past history of note include হচ্ছে reconstruction of collapse of the nasal bridge. ওকে, এটা ডায়াগনোসটা বলেন না কি হবে?
তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস বা গ্রানুলোমাটোসিস দ্য পলিঅ্যাঞ্জাইটিস, যেহেতু ন্যাসাল কলাপস আছে, সাথে হেমোপ্টাইসিস আছে, রেনাল ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, অন এক্সামিনেশন বিপি হচ্ছে 180/100/5 and pulse হচ্ছে 90 রেগুলার। ফার্দার ব্লাড টেস্টিং ক্যারিড আউট বাই দ্য জিপি বিফোর দ্য কনসালটেশন, এবং সেখানে হচ্ছে সিয়াঙ্কা পজিটিভ আছে। সো হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট লাইকলি ফাইন্ডিংস অন দ্য রেনাল বায়োপসি? Necrotizing GN, IgA deposition, necrotizing GN with the complement deposition, necrotizing GN without the complement or immunoglobulin deposition, focal segmental glomerulosclerosis, thickened capillary wall with IgG deposition. B. Necrotizing glomerulonephritis with complement deposition. কমপ্লিমেন্ট এর সাথে কি এটা অ্যাসোসিয়েটেড থাকে? এ হবে নেক্রোটাইজিং গ্লোমেরুলার ইমপ্লিমেন্ট এ ডিপোজিশন। nephritis without complement or immunoglobulin. এক্স্যাক্টলি এটাই হবে। এখানে আইজি বা কমপ্লিমেন্টারি এগুলা কিন্তু ডিপোজিশন নাই, ঠিক আছে? ভাস্কুলাইটিস সেজন্য জাস্ট হচ্ছে নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, যেটা হচ্ছে গ্রানুলোমাটাস লেশনও করে ফেলে, ফিব্রিনয়েড টাইপ গ্রানুলোমাটাস লেশন করে থাকে, কিন্তু তারা কিন্তু কমপ্লিমেন্ট বা ইমিউনোগ্লোবুলিনের সাথে তার রিলেশন থাকে না। But এখন হচ্ছে ওয়েজনার গ্রানুলোমাটাস তো পেশেন্টের বর্তমান যে স্টেজটা সেটা হচ্ছে তার র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে গেছে আর কি, যেহেতু তার ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে হঠাৎ করে। আর র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি সাসপেক্ট করেন সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি দিবেন? আইভি মেথিপ্রেট Ivermectin plus cyclophosphamide. এক্স্যাক্টলি এটা কিন্তু অসংখ্যবার পরীক্ষা আসছে যে র্যাপিডলি প্রোগ্রেসিভ বা ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দিব? আইভি মিথাইল প্রেডনিসোলোন প্লাস হচ্ছে সাইক্লোফসফেট। Which one of the following is the most appropriate investigation? আমরা কি করতে পারি? 37 years old একটা পেশেন্ট আসছে যার সাথে পিএমআই হচ্ছে 37 এবং পেশেন্টের হাইপারটেনশন আছে, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান রিভিল দ্য লেফট কিডনি ইজ মাচ স্মলার দেন দ্য রাইট। লেফট কিডনি মাচ স্মলার দেন দ্য রাইট, তার মানে বায়োলেটারালি আনইকুয়াল কিডনি সাইজ। ইউ সাসপেক্ট রেনাল আর্টারি স্টেনোসিস, আর বলে দিছে ইউপি নোটিস দ্য ডিটোরেটিং সেরাম ক্রিয়েটিনিন creatinine concentration within 1 month of starting S inhibitor. So most recent GFR হচ্ছে 45. Which one of the following is the most appropriate investigation? তাহলে renal artery stenosis আমরা কি করতে পারি? Special CT scan, Doppler ultrasound, MR angiography, radionuclide study, renal arteriography. MR angiography. Exactly. So আমরা MR angiography মেইনলি করে থাকি, রাইট? সো এই ক্ষেত্রে আরেকটা ডিডি আপনাকে একটু মাথায় রাখতে হবে, যেখানে দেখেন স্পেশালি পেশেন্টের বয়স হচ্ছে 37, হ্যাঁ, পেশেন্ট হচ্ছে একটা ফিমেল পেশেন্ট। সো যদি কোনো পেশেন্টের 40 বছরের নিচে হয়, ইউজুয়ালি ওই পেশেন্টটা সাফার করে যে ডিজিজটা সেটা হচ্ছে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। ওকে, সো কাইন্ড অফ ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া কিন্তু একটা রেনাল আর্টারি স্টেনোসিস, হ্যাঁ, কাইন্ড অফ রেনাল আর্টারি স্টেনোসিস, বাট বয়সটা কম থাকলে 40 বছরের নিচে হলে এবং ফিমেল পেশেন্ট থাকলে সেটাকে ডিফাইন করে আর কি, যেটা ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। বাট ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ রেনাল আর্টারি স্টেনোসিস। সো ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হোক, রেনাল আর্টারি স্টেনোসিস হোক, যেটাই হোক, আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের এমআর এনজিওগ্রাফিটা করতে হয়। ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়াতে এমআর এনজিওগ্রাফিতে একটা স্পেশাল ফাইন্ডিংস থাকে, সেটা দেখে এখানে কি পাই কেউ বলতে পারেন? String of beads. ছোট ছোট পুঁথির দানার মতো এই রেনাল আর্টারিতে পাওয়া যায়, সেটা বলা হচ্ছে স্ট্রিং অফ বিডস। আর ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়ার ট্রিটমেন্টটা হচ্ছে ব্যালন এনজিওপ্লাস্টি করতে হয়, হ্যাঁ, ব্যালন এনজিওপ্লাস্টি। আর রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে স্পেশালি এনজিওপ্লাস্টি স্টেন্টিং করা হয়, তবে খুব একটা বেনিফিট দেয় তা না, কিন্তু রিপিটেড যদি কোনো পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি ইডিমা হয়, হ্যাঁ, বারবার হচ্ছে রিকারেন্ট হচ্ছে, তবে সেই ক্ষেত্রে দিলে এই সিমটোমেটিক কিছুটা রিলিফ তার মধ্যে চলে আসে আর কি। Okay, which one of the following is the most important therapeutic step in a normotensive patient with type 2 diabetes without albuminuria to prevent the diabetic nephropathy? তাহলে প্রেসার ভালো আছে, তার কিন্তু অ্যালবুমিন ইউরিয়া নাই, টাইপ 2 ডায়াবেটিসের একটা পেশেন্ট, আমরা এই নেফ্রোপ্যাথিটাকে থেকে কিভাবে প্রিভেন্ট করতে পারি আর কি, হ্যাঁ, কিভাবে নেফ্রোপ্যাথিটা প্রিভেন্ট করা যায়? সো এস ইনহিবিটর দিব নাকি এনজিওটেনসিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিব, আর্লি সুইচ টু ইনসুলিন, লো প্রোটিন ডায়েট, অপটিমাল গ্লাইসেমিক কন্ট্রোল? এসি ইনহিবিটর Optimal glycemic control. এক্স্যাক্টলি, যেহেতু তার অ্যালবুমিন ইউরিয়া নাই, সো আমরা তাকে তো এস ইনহিবিটর দেওয়ার কোশ্চেনই আসে না, তাই না? সো
যেহেতু পেশেন্টটা ডায়াবেটিক পেশেন্ট, আমি তার গ্লুকোজটা যদি কন্ট্রোলে রাখতে পারি, অপটিমাল কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমরা তার কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে এখন এটাই যে অপটিমাল গ্লাইসেমিক কন্ট্রোলটা মেনটেন করতে হবে। Which one of the following diagnosis fit best with this clinical picture? 72 years old man, type 2 diabetes, mellitus, CKD, GFR হচ্ছে 32, okay? GFR কিন্তু 32. So present to the radiology for elective peripheral CT angiography. He has had a mild episode of the gastroenteritis, but is keen to go ahead with the investigation. He is discharged immediately after, but present to the emergency department 2 days later, feeling generally unwell. তাহলে তার একটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে, এখন 2 দিন পরে আবার আসছে ফিলিং আনওয়েল নিয়ে। সেরাম ক্রিয়েটিনিন কিন্তু বেড়ে গেছে এবং হিমোগ্লোবিন লেভেলও হচ্ছে 13.5, প্ল্যাটলেট ভালো এন্ড নো প্রোটিনুরিয়া এবং 1+ হেমাচুরিয়া অন ডিপস্টিক। সো এটা ডায়াগনোস আমরা কি বলতে পারি? Contrast. Contrast nephropathy. এক্স্যাক্টলি। সো City angiography. পেশেন্টের সিটি CT স্ক্যান করা angiography. হয়েছে, তাই না? সিটি স্ক্যান যেহেতু করা হয়েছে, তারপরে 1 উইকের মধ্যে কোনো পেশেন্টের যদি রেনাল ফাংশনটা অল্টার হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে এটা অবশ্যই আমরা ডিরিতে রাখবো যে তার হচ্ছে কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি। তাহলে ওনারা কি জানতে চাইছে? হুইচ অফ দ্য ফলোইং ডায়াগনোসিস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? সো আমরা অলরেডি বলেই ফেললাম, এটা হচ্ছে কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথির পেশেন্ট। কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথিকে প্রিভেন্ট করতে হলে কন্ট্রাস্ট এনজিওগ্রাফি বা সিটি এনজিওগ্রাফি করার আগে আমরা অবশ্যই পেশেন্টকে হাইড্রেশন মেনটেন করতে হবে, হ্যাঁ? এবং যদি কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, তাহলে অবশ্যই হাইড্রেশনটা হচ্ছে মেইন এখানে ট্রিটমেন্ট হিসাবে থাকবে আর কি। 40 years old man present with a 2-month history of cough এবং breathlessness নিয়ে আসছে, হ্যাঁ? He has also noticed the hemoptysis and which he says has gradually worsened হচ্ছে। তাহলে breathlessness এবং cough সাথে হচ্ছে hemoptysis. On examination he has bilateral basal crepitation, chest X-ray shows the diffuse shadowing and GP has measured his creatinine level কিন্তু বেড়ে গেছে এবং detected protein and blood in the urine. তাহলে hemoptysis হেমাচুরিয়া আছে, ওকে? আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনভলভমেন্ট নাই। আগে বলেন ডায়াগনোসিস কি? Yeah, good purchase syndrome. সো এটা হচ্ছে গুড পাস্টোর ডিজিজ বা গুড পাস্টোর সিনড্রোম, ওকে? এখন ওনারা জানতে চাইছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অবটেইন দ্য ডায়াগনোসিস? ব্রঙ্কোস্কোপি, সিটি থোরাক্স, রেনাল বায়োপসি, স্পুটাম স্যাম্পল আর ভেন্টিলেশন Renal biopsy. Renal biopsy. Renal biopsy. ফাইন। রেনাল বায়োপসিতে কি পাবো? রেনাল বায়োপসিতে লিনিয়ার শব্দটা হচ্ছে IG. Linear. IgG ডিপোজিশন পাবো, লিনিয়ার IgG ডিপোজিশন পাবো, লিনিয়ার IgG ডিপোজিশন পাবো, ওকে? Which of the following is the next most appropriate as in to be initiate? 52 years এর একটা পেশেন্ট, আফ্রো ক্যারাবিয়ান ডিসেন্ট, জিপির কাছে আসছে ফর দ্য অ্যানুয়াল রিভিউ। হিজ পাস্ট মেডিকেল হিস্ট্রি ইনক্লুড হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস এন্ড সিকিডি স্টেজ হচ্ছে 3। So for which he takes হচ্ছে metformin, gliclazide and blood pressure একটু বেশি আছে 155/95, heart rate হচ্ছে 88, his chest is clear on auscultation with a normal heart sound. He has soft and non-tender abdomen. So blood sugar level 10.1. Which of the following is the next most appropriate as in to be initiated? Amlodipine, losartan. Losartan. কি বলা শেষ করি ভাই, এত তাড়াহুড়া করলে তো আসলে আমি জড়সড়। আপনার সাইড থেকে একটু নয়েজ আসে, কাইন্ডলি চেক করবেন, আপনার হয়তো ইয়ারফোনটাতে একটু প্রবলেম হচ্ছে আর কি। তাহলে এখানে আমরা মেইনলি হচ্ছে মেটফর্মিনটা দিব, ঠিক আছে? যেহেতু স্টেজ সিকিডি স্টেজ 3 আছে, সো এই স্টেজ হচ্ছে লুসার্টান হচ্ছে আমরা দিতে পারি আর কি, হ্যাঁ? সমস্যা হয়। The Losartan is a angiotensin receptor blocker, so work to the preserve the renal function in patient with the type 2 diabetes এবং hypertension আছে, সেই ক্ষেত্রে S inhibitor বা ARB দিয়ে আমরা মেইনলি ট্রিটমেন্টটা করে থাকি। ওকে, ভাই একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ, ইয়েস ভাই এই জায়গায় যদি লোসার্টানের জায়গায় রেমিপ্রিল থাকতো, মানে লোসার্টান রেমিপ্রিল দুইটাই থাকতো, তাহলে আমরা কোনটা দিতাম? কোনটা কখনো দুইটা দিবে না, এত বোকা ডাক্তাররা। দুটি তো একই কাজ, তবে এক্ষেত্রে আপনার শর্ত হচ্ছে কোনো পেশেন্ট ধরেন এস ইনহিবিটর খাচ্ছে, তার ড্রাই কাফ হচ্ছে, ওকে? সেক্ষেত্রে আমি তাকে এস ইনহিবিটর স্টপ করে আমরা তাকে এআরবি দিতে পারি। এটা হচ্ছে
এছাড়া এরকম কন্ডিশন আপনার দুইটা সেম কাজে, লোসার্টান বা আপনার রেমিপ্রিল এগুলো একই কাজ, সো একসাথে দিবে না কখনো। ভাইয়া আফ্রো ক্যারাবিয়ান অরিজিন থাকলে কি এআরবি ইউজ করবো না? হ্যাঁ, একটু আফ্রোক্যারিবিয়ানকে আমরা এআরবি দিব, কারণ তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এসি ইনহিবিটর যে এনজাইম সেটা হচ্ছে ইউজুয়ালি কাজ করে না। তো এনজিওটেনসিন কনভার্টিং যে এনজাইম সেটা হচ্ছে থাকে না, সেই জন্য মেইনলি হচ্ছে আমরা এখানে লোসার্টানটা দিছি। ঠিক আছে, লোসার্টানটা হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, নট এনজাইম ইনহিবিটর। ঠিক আছে, সো আফ্রোক্যারিবিয়ান পার্সনদের এনজাইমটা হচ্ছে ডেফিসিয়েন্সি থাকে, এনজিওটেনসিন যে এনজাইম সেই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে। ওকে, তো আমরা অ্যাঞ্জিওটেনসিন এনজাইম ইনহিবিটর দিব না, তো হচ্ছে আমরা রিসেপ্টর ব্লকার দিব। অ্যাঞ্জিওটেনসিন যেটা রিসেপ্টরে গিয়ে বসার কথা, রিসেপ্টরে কাজ করার কথা, সেই রিসেপ্টরটা ব্লক করব, সেটা হচ্ছে লুসার্টান দিতে পারি আমরা। সো হাইপারটেনশনের ম্যানেজমেন্ট আমরা হচ্ছে স্পেশালি কার্ডিওলজিতে পড়বো। সো এখানে দেখবেন যে আফ্রোক্যারাবিয়ানদেরকে আমরা হচ্ছে এস ইনহিবিটর গুলো দেই না, কারণ তাদের অ্যাঞ্জিওটেনসিন এনজাইমটা থাকে না সেই জন্য। আর তাদেরকে হচ্ছে আমরা এই যে লোসার্টান বা রিসেপ্টর ব্লকার গুলো হচ্ছে দিতে পারি মেইনলি আর কি, যদি দেওয়া লাগে। Which one of the following is the most likely diagnosis? ডায়াগনোসিস কি হতে পারে? এখানে ইউরিন মাইক্রোস্কোপিতে বলছে হায়ালিন কাস্ট এবং সাথে হচ্ছে ইসোনোফিল আছে, আর রেনাল ফাংশনে ক্রিয়েটিনিন কিন্তু তার বেড়ে গেছে, এবং পি এনজিওগ্রাফিতে ক্রিয়েটিনিন কিন্তু ছিল 156। এখানে দেখেন ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেশি, সো এইটুকু দিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিস পৌঁছাতে পারি। একটা সিপিজি বা এনজিওগ্রাফি করা হয়েছে, তার হচ্ছে ইসোনোফিল কাউন্ট বেড়ে গেছে, সাথে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, ঠিক আছে, সাথে হচ্ছে কোলেস্টেরল level রেটিকুলার, তাহলে এটা হচ্ছে আমাদের কোলেস্ট্রল। হ্যাঁ। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু বা পয়েন্ট, আমরা ইজিলি কিন্তু এটা ডায়াগনোস করতে পারি এবং পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোলেস্টেরল এম্বোলাইজেশন। এখন এখানে এনজিওগ্রাফি দিচ্ছে, অনেক সময় দেখা যায় সিএভিজির কথা বলবে, ঠিক আছে, সিএভিজি করা হয়েছে এই কথাটা বলে, বা কোনো একটা প্রসিডিউর করছে, আর্টারিয়াল ব্লকিং এরকম একটা প্রসিডিউর করছে, বা কোনো পেশেন্টের ফ্র্যাকচার হয়েছে, ক্লোজ ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের ফিচার দেয় যে ইসোনোফিল বেড়ে গেছে, রেনাল ফাংশন অল্টার এবং হায়ালিন কাজ ইসোনোফিল আছে ইউরিনে, সো আমরা কিন্তু এটা বলে দিচ্ছি যে এটা কোলেস্টেরল এম্বোলিজম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Which one factor is most likely to be triggered the renin stimulation? Adrenocorticotropic hormone, ANP, antidiuretic hormone, hypernatremia, hypovolemia. hypovolemia. Exactly. তাহলে স্পেশালি আমরা যেটা জানি যে হাইপোভলিমিয়া হলে তাহলে রেনাল পারফিউশনটা হচ্ছে কমে যায়, হাইপোপারফিউশন হয়। আর রেনাল পারফিউশন যখন কমে যাবে তখন যেটা হবে, আমাদের যে মেসেঞ্জিয়াল সেল থাকে সেখান থেকে হচ্ছে রেনিন রিলিজ হবে। রেনিন যে কাজটা করে এনজিওটেনসিনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে, আর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইন লাংস সেখানে হচ্ছে এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয়। আর এনজিওটেনসিন 2টা হচ্ছে একটা পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, প্লাস হচ্ছে সে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের স্টিমুলেশন দিয়ে সেখান থেকে হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করায়। আর অ্যালডোস্টেরনটা যে কাজ করে কিডনিতে আমাদের ওয়াটার এবং সোডিয়াম করায়, হচ্ছে হাইপারটেনশন, যদি হাইপোটেনশন থাকে সেটাকে নরমাল করতে পারে আর কি। ভলিউম কম থাকলে সেটাকে সে নরমাল করতে পারে। আচ্ছা, 28 years old woman present to the glycosuria, a new patient screening. So her fasting blood glucose হচ্ছে 4.8, body mass index 23, and she lipid screen করছে, liver function testing and full blood count করছে abnormal. Glucose tolerance shows blood glucose হচ্ছে 5 and 2 hours after 75 oral glucose tolerance. Which one of the following diagnosis fit best with this clinical picture? Impaired glucose tolerance, impaired fasting glucose, renal glycosuria, type 1 and type 2 diabetes. renal glycosuria. Exactly. সো পেশেন্টে দেখেন 70 to 75 গ্রাম ওজিটিটি টেস্ট করার পরে তার কিন্তু সুগার লেভেল কিন্তু উইদিন নরমাল, তার মানে বডিতে সুগার লেভেল নরমাল, কিন্তু কিডনির যে একটা থ্রেশহোল্ড থাকে যে এতটুকের বেশি হওয়া পর্যন্ত আমি সুগারকে ধরে রাখবো, কিডনির এই ফাংশনটা নষ্ট হয়ে গেছে, যার জন্য সে ধরে রাখতে পারতেছে না সুগারটা, সেটা হচ্ছে আমাদের ইউরিনের সাথে সুগারটা বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রেনাল গ্লাইকোসুরিয়া।
What is the most likely diagnosis? Most likely diagnosis কি হবে? 24 years old man referred to the clinic after routine blood test and his occupational health checkup were abnormal. He had no existing diagnosis but had lethargy and intermittent muscle spasm in his childhood. এখানে বিপি ভালো, পালসও কিন্তু ভালো আছে, সোডিয়াম লেভেল কিন্তু কমে গেছে, পটাশিয়াম 2.4 এটাও কমে গেছে, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, ক্লোরাইডের পরিমাণ 91, ম্যাগনেসিয়াম 0.38, ম্যাগনেসিয়ামটা কমে গেছে, হ্যাঁ, হাইপোম্যাগনেসিমিয়া। ইউরিয়া হচ্ছে তার 6.1, ক্রিয়েটিনিন 82, 24 ইউরিয়ার সোডিয়াম হচ্ছে 260 মানে বেড়ে গেছে, আর 24 ইউরিয়ার পটাশিয়াম হচ্ছে 160, এটাও বেড়ে গেছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? কোন সিনড্রোম, কুশিং সিনড্রোম, জিটেলম্যান, লিডেল এন্ড রেনাল আর্টারি স্টানোসিস? জিটেলম্যান। সো আর কে বলবেন? ওকে, সো এটা আনসার হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। ওকে, কারণ কি? কারণ হচ্ছে জিটেলম্যানটে স্পেশালি আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল ব্লাড প্রেশার, হ্যাঁ, হাইপোক্যালেমিয়া, নর্মাল ব্লাড প্রেশার, আপনার ডিডিতে কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে। এক নাম্বার হচ্ছে এটা টাইপ 1 অর টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে, এক নাম্বার ডিডি। 2 নাম্বার ডিডি হচ্ছে জিটেলম্যান সিনড্রোম হবে, ঠিক আছে? এই তিনটা ডিডি আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার বার্টার সিনড্রোম, হ্যাঁ, বার্টার সিনড্রোম কিন্তু হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল ব্লাড প্রেশার থাকে। তাহলে 4টা ডিডি আমরা মাথায় রাখবো এই কন্ডিশনে। এখন একটাকে আরেকটা থেকে কিভাবে এক্সক্লুড করব? এক্সক্লুড করার কারণ হচ্ছে প্রথমে আসে জিটেলম্যান এবং হচ্ছে বার্টারকে কিভাবে এক্সক্লুড করব। ইউজুয়ালি বার্টার সিনড্রোমের পেশেন্ট গুলা 15 বছরের নিচে তাদের ডিজিজের ম্যানিফেস্টেশন হয়, যদিও দুইটাই অটোসোমাল রিসেসিভ কন্ডিশন, বাট বার্টার সিনড্রোমের পেশেন্টের ডিজিজের ম্যানিফেস্টেশনটা হয় আর্লি এবং অ্যাগ্রেসিভ থাকে, ঠিক আছে? তাহলে পেশেন্টের বয়সটা কিন্তু 24, দ্যাট মিনস এটা ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট। তাই এই বয়সে, এই ইয়াং অ্যাডাল্ট বয়সে যাদের কমনলি হয় সেটা হচ্ছে জিটেলম্যান সিনড্রোমটা কমনলি হয়। তাহলে খেয়াল রাখবেন, কম বয়স বার্টার, আর বেশি বয়স হলে হচ্ছে আমাদের জিটেলম্যান সিনড্রোম। ওকে, এখন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 না টাইপ 2 সেটা আমরা এক্সপ্লোর করব। সেটা হচ্ছে কিভাবে করব, বিভিন্ন কিছু আমাদের পয়েন্ট থাকে। লাইক যদি টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয় সেক্ষেত্রে হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ, এটা টাইপ 1 এ পাবো, টাইপ 2 তে পাবো। কিন্তু এখানে দেখেন ক্লোরাইডের পরিমাণ কিন্তু নরমাল, ঠিক আছে? সো হাইপার ক্লোরেমিক থাকতে হবে। তাহলে যেহেতু ক্লোরাইড নরমাল, তাহলে আমাদের টাইপ 1 এন্ড টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হবে না। তাহলে আমাদেরকে হয় জিটেলম্যানে থাকতে হবে, নাহলে বার্টারে থাকতে হবে। যেহেতু পেশেন্টের বয়সটা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, যদি 15 বছর আগে হইতো তাহলে আমরা চিন্তা করতে হয় এটা হতে পারে বার্টার সিনড্রোম, বাট যেহেতু একটি ইয়াং অ্যাডাল্ট এজের পেশেন্ট, সো আমরা চিন্তা করবো এটা হচ্ছে বার্টার সিনড্রোমের পেশেন্ট। ওকে, সরি, জিটেলম্যান সিনড্রোমের পেশেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ক্লু দেই, সেটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামটা হাইপোম্যাগনেসিমিয়া থাকে হচ্ছে জিটেলম্যান সিনড্রোমে, বাট ম্যাগনেসিয়াম লেভেল নরমাল থাকে হচ্ছে বার্টার সিনড্রোমে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম লেভেল নরমাল থাকে হচ্ছে বার্টার সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে। এইগুলা কিন্তু একদম পরীক্ষাতে ইনভেরিয়েবলি দিবে, এই ক্লুগুলো ধরতে হবে আমাদের। আচ্ছা, 70 years old man Parkinson disease referred to the acutely by his GP, having been found to have a creatinine হচ্ছে 746, তাহলে এখানে কিন্তু তার ক্রিয়েটিনিন বেড়ে গেছে। He was known to have the normal renal function as 2 years previously. On examination, he has evidence of rigidity, resting tremor, and postural instability, and he appears to be the bilateral small pupil. Okay, small pupil, and he has a postural blood pressure drop হচ্ছে তার 160 ছিল 72 থেকে 138/60, and standing and his pulse rate is unremarkable. Ultrasound shows the bilateral hydronephrosis and whole bladder full hydronephrosis. Which one of the following causes of obstructive kidney disease should be considered most likely given the history of, unless proven otherwise? Benign prostatic hypertrophy, neurogenic bladder, papillary necrosis, retroperitoneal fibrosis, ureteric obstruction. Yeah. Retroperitoneal fibrosis. Okay, আর কেউ বলবেন আনসার? Ureteric obstruction. No, Benign prostatic hypertrophy. no, Neurogenic bladder. Markin. Neurogenic bladder. এক্স্যাক্টলি দেখেন, এখানে পেশেন্টটা হচ্ছে একটা হচ্ছে পার্কিনসন ডিজিজের পেশেন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে পেশেন্টের পোস্টারাল মানে হাইপোটেনশন আছে, পোস্টারাল ড্রপ আছে, হ্যাঁ, 160 থেকে তার হচ্ছে 138 এ কিন্তু চলে আসছে, এবং 72 থেকে 60 তে চলে আসছে। তার মানে পোস্টারাল হাইপোটেনশন আছে, তার মানে তার পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ নিউরোলজিক্যাল
ইনস্টেবিলিটি কিন্তু আছে, ইনভলভমেন্ট আছে। আর যেহেতু তার হচ্ছে বায়োলেটারাল হাইড্রোনেফ্রোসিস আছে, সাথে হচ্ছে ফুল ব্লাডার, তার মানে হচ্ছে তার স্ফিংক্টার যেটা এটা হচ্ছে কাজ করতেছে না, মানে কনস্ট্রিক্টেড হয়ে আছে, যার জন্য ইউরিনটা ইভাকুয়েট হতে পারে না। সেই জন্য আমরা এটা বলতে পারতেছি এটা ডিডিটা হচ্ছে আমাদের নিউরোজেনিক ব্লাডার, ঠিক আছে। এখন প্রোস্টেটিক হাইপারট্রফির ক্ষেত্রে অবশ্যই তো তারা এই ধরনের কথা বলবে না, লাইক হচ্ছে তাদের প্রোস্টেট এনলার্জ আছে এই ধরনের কোনো একটা ফিচার টিচার দিবে, কিন্তু দেয় নাই। পেপিলারি নেক্রোসিসের ক্ষেত্রে হেমাচুরিয়া থাকবে, এগুলা কিছু বলে নাই। রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিসের ক্ষেত্রে অবশ্যই পেশেন্টটা মিথাইল সালজাইড খাইছে অথবা রেডিয়েশন নিছে অথবা কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশন তার অ্যাবডোমেনে ছিল, এই ধরনের কথা বলতে হবে। সো এগুলা কিছু বলে নাই, ঠিক আছে। ইউরোটারিক অবস্ট্রাকশনে তো স্পেশালি আমাদের স্টোন দিয়া মেইনলি হয়, ঠিক আছে, স্টোন দিয়া হয়। তো স্টোনের রিলেটেড যে ফিচার লাইক লোইং টু গ্রোইং পেইন বা হেমাচুরিয়া, হ্যাঁ, এগুলো কিন্তু কিছু বলে নাই, তাহলে আমাদের ইউরোটারিক অবস্ট্রাকশনটাও হচ্ছে না। সো এটা মোস্ট লাইকলি ডিউ টু নিউরোজেনিক ব্লাডার এজ এ পেশেন্ট হচ্ছে আমাদের পার্কিনসন ডিজিজ পেশেন্ট, হ্যাঁ। তার নিউরোজেনিক ব্লাডার ইন দ্য ডায়াবেটিক মেলাইটাস, যেহেতু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, মাল্টিপল স্ক্লেরোসিস অ্যাজ লাইক ডিমাইলিনেটিং ডিসঅর্ডার অ্যান্ড অ্যাডভান্স পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে হতে পারে, এবং স্পাইনাল কর্ড ইনজুরি যদি হয় তাদের ক্ষেত্রে হয়ে থাকে। অটোনমিক ইনস্টেবিলিটি থাকে, যেটা হচ্ছে আমরা পোস্টারাল হাইপোটেনশন হিসেবে এই পেশেন্টের ক্ষেত্রে পেয়েছিলাম। 35 years old man present with a calf hemoptysis and glomerulonephritis says he is a long-term smoker and Sianka related are elevated risk. Which one of the following the most likely causes of our feature? Good posture syndrome, Kawasaki disease, microscopic polyangiitis, polyarteritis nodosa, GPA. GPA. তাহলে এটা হচ্ছে জিপিএ। GPA. তাহলে যেহেতু পেশেন্ট সিয়াঙ্কা পজিটিভ, সো সিয়াঙ্কাটা মোস্ট লাইকলি মোর দেন 90% কেস হচ্ছে আমরা জিপিএ তে পেয়ে থাকি, রাইট। আর হচ্ছে বাকিগুলোর সাথে তো গুড পাস্টার তো সিয়াঙ্কা থাকেই না, পিয়াঙ্কা থাকে। আর মাইক্রোস্কোপিতে কিন্তু পিয়াঙ্কাটা হচ্ছে ডমিনেন্ট, এবং পলিআর্টারিটিস নোডোসাতেও কিন্তু পিয়াঙ্কা, এবং এটা হচ্ছে অ্যারাউন্ড 30% মতো থাকে। কাওয়াসাকি ডিজিজ তো এটা নট আঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, ঠিক আছে, এটা আঙ্কা অ্যাসোসিয়েটেড না। সো এই ধরনের ফিচার গুলো তাহলে আমরা পেয়ে গেলাম, মানে এক্সক্লুশন করে আর কি, এটা হচ্ছে জিপিএ হবে মোস্ট লাইকলি। 32 years old man present with the 2 episodes of the gross hematuria near present past history of note includes celiac disease. On both occasion he has hematuria appeared to have been closely associated with the upper respiratory infection. The upper respiratory infection এর পরে hematuria কি হতে পারে ডিডি? Gross hematuria কথা বলছে, এটা হচ্ছে IgA nephropathy। এবং আপার রেসপিরেটরি ইনফেকশনের 1 থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে যদি অনেকটা নেফ্রোটিক সিনড্রোমের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করে পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওরা দেখেন বলে দিছে যে মেসেঞ্জিয়াল এর যে পলিফারেশন হচ্ছে সেখানে হচ্ছে আইজিএ ডিপোজিশন পাইছে, তাহলে এটা একদম গ্রসলি হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। ইয়েস। 30 years old patient with the type 2 diabetes and CKD started on metformin. Which is the single most likely serious complication of metformin? কি করে? Lactic acidosis. So lactic acidosis করে। Which of the following is the most likely diagnosis? সিয়াঙ্কা তার পজিটিভ আছে, সিয়াঙ্কা যদি পজিটিভ থাকে মানে আমরা যতগুলো ডিজিজ পাবো দেখবেন মাইক্রোনিয়ানজাইটিস আর হচ্ছে ওয়েস্টার্স গ্রানুলোমাটোসিস, এই দুইটা জায়গা ছাড়া স্পেশালি সিয়াঙ্কার কোথাও আপনি পজিটিভ পাবেন না। মানে আমার কাছে যতগুলা ডিজিজ পড়ছে আর কি, বাট পিয়াঙ্কাটা বিভিন্ন জায়গায় পজিটিভ থাকতে পারে। এটা গুড পাস্টার হতে পারে, এটা আলসারেটিভ কোলাইটিস হতে পারে, প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস হতে পারে, আইবিডি তো হতে পারে, পলিআর্টারিটিস নোডোসা তো হতে পারে। মানে পিয়াঙ্কা মাল্টিপল জায়গায় পজিটিভ হয়, কিন্তু সিয়াঙ্কা পজিটিভ হয় দুইটা জায়গায়, একটা ওয়েস্টার্স আর একটা হচ্ছে আমার এই মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। তাহলে আমার ডিডিতে সিয়াঙ্কা থাকলে ডিডিতে দুইটা নিয়ে আসবেন, হয় এটা মাইক্রোস্কোপিক হবে আর নাইলে এটা হচ্ছে আমার গুড পাস্টার জিপিএ হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেহেতু মাইক্রোস্কোপিতে 70% কেসে হচ্ছে আমার পিয়াঙ্কা পজিটিভ, ডেফিনেটলি পরীক্ষাতে কখনোই আপনার এই সিয়াঙ্কার এক্সপ্রেশনটা মাইক্রোস্কোপিকের সাথে দিবে না, ঠিক আছে। তার মানে এটা দিয়ে যদি আমরা এক্সক্লুশন করি তাও কিন্তু আমরা ডায়াগনোস বলে ফেলতে পারি এটা হচ্ছে জিপি। আমরা একটু সিনারিটা পড়ি, দেখি ওরা কিভাবে মিলাইছে। 45 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট, সে হচ্ছে ওয়েট লস নিয়ে আসছে, অ্যাজ এ ভাস্কুলাইটিস
ডিসঅর্ডার, সো ভাস্কুলাইটিস ফিচার থাকবে, নাইট সোয়েট, উইকনেস, জয়েন্ট পেইন টোন এগুলো নিয়ে আসছে। আর ইনক্রিজিং নোজিয়া এন্ড টু মাস্ট শর্টনেস অফ ব্রেথ আছে, কাফ আছে, নোজ ব্লিড, এই যেটা আপার রেসপিরেটরি ইনভলভমেন্ট, তাই না, নেজাল ক্রাস্টিং, নোজ ব্লিড, সাইনোসাইটিস, স্যাডেন নোজ, এগুলো থাকবে। তো অনলি পাস্ট হিস্ট্রি অফ নোটস ইনক্লুড হচ্ছে মাইল্ড অ্যাজমা থাকবে এবং এগুলো আছে। আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে ইএসআর বাড়ছে যেহেতু ভাস্কুলাইটিস, আর হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়েটিনিন বাড়ছে, সিয়াঙ্কা পজিটিভ, সো একদম গ্রস মানে ফিচার্স অফ জিপিও। আচ্ছা, 68 years old man with advanced CKD, type 2 diabetes, currently receiving the peritoneal dialysis in the cardiovascular risk reduction clinic. If you are considering the prescribing a statin, তাহলে CKD statin, আচ্ছা। Which of the following is the best describe the lipid abnormalities most likely to seen in this men? So a combination of hypertriglyceridemia, raised LDL, and decreased HDL level. Isolated hypertriglyceridemia, isolated increased LDL level, mixed hyperlipidemia and increased LDL and 3G level, and predominant abnormality the low HDL cholesterol. Yep. একটা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট যদি চিন্তা করে, বা আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে বয়স বাড়লে যাদের ডিসলিপিডিমিয়া হয় সেই ক্ষেত্রে কি হয়? ট্রাইগ্লিসিরিমিয়া। টিজি বাড়ে। তো ডায়াবেটিক পেশেন্টের মেইনলি হচ্ছে টিজি বাড়ে, তাহলে টিজিটা ঠিক আছে, এবং সাথে হচ্ছে কোলেস্টেরল তাদের রেস্ট হয়, তো এলডিএল এর পরিমাণ বাড়বে, আর বালা জিনিস তো সবসময় কমে, তাই এই জন্য তো ডিজিজ গুলো হয়, তাই না? তাহলে হচ্ছে আমাদের এইচডিএল এর পরিমাণটা হচ্ছে কমবে। এবং ডায়াবেটিক পেশেন্টের কিন্তু অ্যাকচুয়ালি টিজি বাড়ার কারণে তাদের কিন্তু ড্রাগ অফ চয়েস কিন্তু ফেনোফাইব্রেট, ঠিক আছে, যদিও আমরা স্টেটিনটা ইউজ করি, বাট ড্রাগ অফ চয়েস হচ্ছে ফেনোফাইব্রেট। যাদের মানে এলডিএল বাড়ে, কোলেস্টেরল বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগ অফ চয়েস থাকে হচ্ছে স্ট্যাটিন, ঠিক আছে, অ্যাটোরবাস্টাটিনটা হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস। Which of the following is the most probable diagnosis? মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে? এখানে দেখেন ইউরিয়াটা হচ্ছে তার 5.2, অ্যালডোস্টেরনটা হচ্ছে বেশি আছে, আর রেনিন 5.1, ওকে, এটা একটু বেশি আছে। আচ্ছা, রেনিনও বেশি আছে, অ্যালডোস্টেরনও বেশি আছে। হ্যাঁ, কোন পেশেন্টের রেনিন বেশি, অ্যালডোস্টেরন বেশি, আপনার ডিডি আসতে হবে তিনটা। 1 নাম্বার রেনাল আর্টারি স্টেনোসিস, 2 নাম্বার বার্টার সিনড্রোম, 3 নাম্বার জিটেলম্যান সিনড্রোম, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আপনার ডিডি আসতে হবে, রেনিন বেশি, অ্যালডোস্টেরন বেশি, সাথে গ্লুকোজ তার হচ্ছে নরমাল, ম্যাগনেসিয়ামটা কম, তাহলে ম্যাগনেসিয়াম কম, রেনিন বেশি, অ্যালডোস্টেরন বেশি, ডায়াগনোসিস বলেন। জিটেলম্যান সিনড্রোম। এই যে হাইপোম্যাগনেসিমিয়া, যেটা বার্টার সিনড্রোমে ম্যাগনেসিয়াম নরমাল থাকে, বাট আগে ছাড়াও যেগুলো বললাম রেনাল আর্টারি স্টেনোসিস, এগুলোতে কিন্তু ম্যাগনেসিয়াম নরমাল থাকে, বাট একমাত্র জিটেলম্যান সিনড্রোমে কি হয়, ম্যাগনেসিয়ামটা কমে যায়, সো এটা হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। ভাই একটু ডিডি গুলো আবার বলবেন? হ্যাঁ, সো 1 নাম্বার হচ্ছে আমাদের রেনিন বেশি, অ্যালডোস্টেরন বেশি। হ্যাঁ, রেনিন বেশি, অ্যালডোস্টেরন বেশি, সো আমার ডিডি হচ্ছে স্পেশালি 1 নাম্বার হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, 2 নাম্বার হচ্ছে আমাদের জিটেলম্যান হতে পারে, 3 নাম্বার হচ্ছে বার্টার সিনড্রোম হতে পারে। তো রেনাল আর্টারি স্টেনোসিস হলে তো পেশেন্ট গুলোতে ম্যাগনেসিয়ামটা নরমাল থাকবে, বার্টার সিনড্রোমে নরমাল থাকে, জিটেলম্যান সিনড্রোমে হচ্ছে ম্যাগনেসিয়ামটা হচ্ছে কম থাকে আর কি। থ্যাংক ইউ। 60 years old patient attend the renal transplant clinic and she has had her transplant for 10 years. She reports the swelling on her gums and has been more noticeable in recent months. So there is the evidence of the gingival hypertrophy আছে, এবং কোন ড্রাগটা এই gingival hypertrophy করে দিছে, mycophenolate mofetil, cyclosporin, azathioprine এবং prednisolone, metronidazole। সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন সব বাড়ায়, ঠিক আছে, হেয়ার গ্রো করায়, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করায়, এই দুইটাই পরীক্ষা আছে। আরেকটা খেয়াল রাখবেন ট্রেমর, হ্যাঁ, ট্রেমর করায়, এই 3টা জিনিস পরীক্ষায় বেশ আসছে। হ্যাঁ, ট্রেমর, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, আরটা হচ্ছে হেয়ার গ্রোথ বাড়ায়। হ্যাঁ, ওকে। আর জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া লাইক হচ্ছে ফিনাইটোইনে কিন্তু করে থাকে, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া ফিনাইটোইনটা করে, ওইটাও আসে পরীক্ষায়। আর ফিনাইটোইনের একটা ইম্পর্টেন্ট কথা, অ্যাটিপিক্যাল কথা খেয়াল রাখবেন যে লিম্ফ নোড এনলার্জ করে থাকে। হ্যাঁ, লিম্ফ নোড এনলার্জ করে, এটা কিন্তু একটু মনে রাখেন, পরীক্ষায় আমরা কোশ্চেন পাবো যখন ফার্মাকোলজি পড়তে যাব, তখন দেখেন যে লিম্ফ নোড এনলার্জমেন্ট কথাটা ফিনাইটোইনের সাথে অ্যাসোসিয়েটেড করে দিচ্ছে।
Okay, so which one of the following pathogenic features that has lead to renal lesion? Lead to renal lesion. আচ্ছা। So 19 years old একটা woman complex of stiff joint and facial rash আছে আর blood pressure 145/95, okay, and 1 plus edema আছে, slightly swollen metaphyseal joints and some ulceration above the buccal mucosa, মানে oral ulcer আছে। her estimated GFR হচ্ছে 86 and is 89 চলে আসছে এখন। আচ্ছা 86, সরি হিমোগ্লোবিন হচ্ছে 8.9 আর প্লাটলেট কমে গেছে আর হচ্ছে ইউরিনালাইসিস করছে 3+ ব্লাড আছে 3+ প্রোটিন আছে। তাহলে এই যে একটা পেশেন্ট স্টিফ জয়েন্ট আছে, ফেসিয়াল র্যাশ আছে আর এইটুকু দিয়ে আমরা কি ডায়াগনোস করতে পারি? এই জাস্ট ভেরি গুড। সো এসএলই পেশেন্টের দেখেন এখন যেটা হয়েছে রেনাল ইনভলভমেন্ট হয়েছে, তাই না? এটা হচ্ছে লুপাস নেফ্রাইটিস ডেভেলপ করছে। ওকে, সো লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে আমাকে এমনি বলেন ট্রিটমেন্ট অফ চয়েসটা কি, যেটা পরীক্ষায় বারবার আসে? Mycophenolate mofetil. এখন ওনারা যেটা জানতে হাই টাইটার অফ অ্যান্টি-ডিএস ডিএনএ আছে, ওকে ফাইন। হুইচ অফ দ্য ফলোইং pathogenic features has lead to the renal lesion? Arteriolar vasculitis করে, circulating antibody detected against the glomerular basement membrane, deposition of the linear dense deposit within the GBM, subendothelial deposition of the immune complex এবং subepithelial deposition of the IgA. Yeah. Subepithelial deposition of IgA. Epithelial immune complex deposition. Exactly. Arterial vasculitis. Kind of হচ্ছে lupus nephritis কাইন্ড অফ হচ্ছে আপনার মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তার কিন্তু বিভিন্ন ধরনের টাইপ থাকে, টাইপ প্রায় 5টার মতো কিন্তু টাইপ আছে। সো এজ এ মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস হিসেবে, সো এখানে যেটা হয় সাব এপিথেলিয়াল ইমিউন ডিপোজিশন হয়ে থাকে, যেটা আমরা যেটা IgG এবং কমপ্লিমেন্ট 3 ডিপোজিশন হয়ে থাকে। Okay, so what is the next appropriate step in management of this patient? এখানে পেশেন্টের aggressive fluid resuscitation already ওরা করছে, হ্যাঁ, aggressive fluid resuscitation করছে। আচ্ছা যাই হোক, 45 years old inpatient experiencing the mild flank pain and which woke him up from the sleep 3 hours ago. He also reported the new generalized rash developed করছে তার। 2 weeks ago, he was diagnosed with the pulmonary tuberculosis and started with the isoniazid, paracetamol, rifampicin এবং ethambutol। তাহলে দেখেন এখানে একটা র্যাশ আসছে, সাথে পেশেন্ট হচ্ছে এনটিটিভি ড্রাগ খাওয়া শুরু করছিল, হ্যাঁ। আচ্ছা এখন যেটা হচ্ছে টেম্পারেচার বেড়ে গেছে, পালস রেট 84, ব্লাড প্রেশার ভালো, স্কিন শোজ ডিফিউজ erythematous and confluent papules আছে। There is no costovertebral or angle tenderness। আর এখানে হিমোগ্লোবিনটা কমে গেছে, আর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে হচ্ছে ক্রিয়েটিনিনটা হচ্ছে বেড়ে গেছে, ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে গেছে। সো বাকিগুলো মোটামুটি ভালো, আর এগ্রেসিভ তাকে ফ্লুইড দিছে। আচ্ছা আমরা ডায়াগনোসিস কি বলবো? পেশেন্টে এনটিটিভি ড্রাগ পাওয়ার পরে তার বডিতে ইউরেথেমাটাস রেস্ট চলে আসছে, রেনাল ইনভলভমেন্ট হয়েছে, ইসোনোফিল কাউন্ট বাড়ছে। ডায়াগনোসিস এটা হচ্ছে Interstitial nephritis. এক্স্যাক্টলি ভেরি গুড। সো এখানে স্পেশালি এই যে রিফাম্পিসিন যেটা আছে এটা কিন্তু ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে থাকে। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ইন ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট? অ্যাডমিনিস্টার সিপ্রোফ্লক্সাসিন, ডিসকন্টিনিউ দ্য রিফাম্পিসিন, ইনিশিয়েট হেমোডায়ালাইসিস, পারফর্ম পারকিউটিনাস নেফ্রোস্টমি, পারফর্ম সেরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস। ইয়া, Discontinue rifampicin. তো আমরা যেটা বলছি যে ইনিশিয়ালি যে আমাদের কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে কোনো কোশ্চেনে, তাহলে সেটাকে মডিফাই করতে হবে, যেহেতু আমাদের রিফাম্পিসিন একটা রিস্ক ফ্যাক্টর ফর দিস অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো এট দিস টাইম উই ক্যান স্টপ দ্য rifampicin, which is the culprit here. Okay, so which one of the following is the most probable diagnosis? Most probable diagnosis ki 52 years old woman is a history of recurrent urinary tract infection present with a 3 weeks history of increasing left flank pain, fever, anorexia and weight loss. তাহলে একটা হিস্ট্রিতে রিকারেন্ট is UTI হিস্ট্রি আছে।
On examination, left-sided abdominal mass is palpable and her white cell count 17.5 বেড়ে গেছে, plasma creatine 119, and there is a significant growth of the Klebsiella in her urine. Biopsy of the mass revealed the large number of lipid-laden macrophages. Okay, which of the following is the most probable diagnosis? Chronic pyelonephritis, renal abscess, renal cell carcinoma, transitional cell carcinoma, xanthogranulomatous pyelonephritis. Yeah. কোনটা হবে? আচ্ছা, Abscess. Xanthogranulomatous yes. এটা হচ্ছে xanthogranulomatous pyelonephritis, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াগনোসিস, স্পেশালি এই যে লিপিড লেডেন ম্যাক্রোফেজ, অর্থাৎ ওইখানে যে ইনফ্লামেশনটা হয় স্পেশালি ইউটিআই, রিকারেন্ট ইউটিআই এর জন্য, সেখানে ম্যাক্রোফেজটা হচ্ছে যায়, অ্যাকুমুলেশন হয় এবং হচ্ছে ওইখানে একটা কাইন্ড অফ ফাইব্রাস একটা ব্যান্ডের মতো একটা গঠন তৈরি করে, যেটা হচ্ছে অ্যাজ এ মাস টাইপ লেশন করে পেশেন্টের ক্ষেত্রে মানে প্রেজেন্টেশনটা আছে আর কি, লাইক হচ্ছে লেফট সাইডেড অ্যাবডোমিনাল মাস অন পালপেশন চলে আসছে। So the case is the causes this question the typical presentation of the xanthogranulomatous pyelonephritis, although rare. This is increasing in the incidence, the development of the abnormal macrophage response to the infection, particularly in the presence of urinary tract obstruction, and pathologically related to the malakoplakia, and flank mass is usually palpable and thereby the distinguishing it from the simple acute pyelonephritis or renal abscess. Occasionally mimicking the renal cell cancer মতো হতে পারে, that disease almost irreversibly unilateral হতে পারে। Patient with the xanthogranulomatous often appear chronically ill. Symptoms হচ্ছে anorexia, fever, weight loss, a flank pain থাকতে পারে। CT scan হচ্ছে investigation of choice to confirm the diagnosis. It will show the replacement of the renal parenchyma by round and low density area of surrounded by the ring of enhancing. It will also establish the extent of the lesion, which may involve the surrounding structure. The course may also be indolent and protected and extending over the month of year. So in this case, the amyloidosis develop and resulting in the onset of nephrotic syndrome. 25-year-old man is admitted following the road traffic collision and is sustained multiple injuries and has no relevant past medical history. Upon the examination, you have the hypotensive, and 48 hours after admission, his urine output হচ্ছে 0.4, অনেক কমে গেছে। So এই সাসপেক্ট হচ্ছে acute tubular necrosis হয়েছে, আমি সাসপেক্ট করলাম। Which of the following investigation findings, if present on urine examination, would the most helpful to confirm the acute tubular necrosis? Visible hematuria, myoglobinuria, red cell cast, urine osmolarity 300 milliosmol per kilo, or urine sodium 20. Yeah. Urine osmolarity 300 Osmolarity 300 milliosmol per kg. হ্যাঁ, তাহলে 450 নিচে যদি আসি urine osmolarity, তখন আমরা বলে দিতে পারি এটা হচ্ছে acute tubular necrosis. Which of the following is the most likely explanation? So 45-year-old man is admitted to the acute kidney injury and undermined etiology. So his creatinine is 1564 and his urea level is 76. তাহলে creatinine কিন্তু অনেক বেড়ে গেছে। Blood pressure 200/110, অনেক বেশি। He is oliguric and he has a pulmonary edema confirmed on the chest radiography. So a dual lumen dialysis, এই কথাটা important, dual lumen into the right subclavian vein and position is confirmed the chest radiogram. There is a urgently commenced on the hemodialysis and incubated position. With the targeted weight of 1.5, 1 hour on the dialysis, he began to complain headache, nausea, blurring of vision, and shortly afterwards he became confused and disoriented. Which blood pressure also 180/70. So which one of the following is the most likely air embolism, disequilibrium syndrome, intravascular ultrafiltration, pericardial template, এবং reaction to hypotonic dialysate? disequilibrium syndrome, Equilibrium syndrome. fast time dialysis. Exactly. So এটা হচ্ছে disequilibrium syndrome, যেটা আমরা জানি যে যদি কোনো পেশেন্টের স্পেশালি ওল্ড এজে পেশেন্টের এটা বেশি হয় এবং র্যাপিডলি যদি পেশেন্টের বডি থেকে ওয়াস্ট প্রোডাক্ট গুলো স্পেশালি ইউরিয়া এগুলো কি করে নেওয়া হয়, তখন দেখা যায় আমাদের ব্লাডে হচ্ছে ভিসকোসিটি হচ্ছে কমে যায়, অসমোলারিটি হচ্ছে কমে যায়।
তাহলে অসমোলারিটি যদি ব্লাডে কমে যায় তখন হচ্ছে ব্রেইনের দিকে দেখা যায় হচ্ছে আমাদের মানে ওয়াটারটা হচ্ছে মুভ করে, তখন ব্রেইনে হচ্ছে ইডিমাটাস কন্ডিশন হয়, সেরেব্রাল ইডিমা ডেভেলপ করে, যার ফলে পেশেন্টের নজিয়া, হেডেক, ব্লাডিং অফ ভিশন এই ধরনের ফিচার গুলো চলে আসে। সো র্যাপিডলি ডায়ালিসিস, এবং পেশেন্টকে কিন্তু দুইটা মানে করা হয়েছিল, রুটে ডায়ালিসিস করা হয়েছে, দুইটা চ্যানেল ওপেন করা হয়েছিল আর কি, এরকম একটা কথা ওরা বলছিল, ওই জানি কথাটা বুঝতে দেখতেছি না। হ্যাঁ, যাই হোক, মানে এটা প্রিভেন্ট করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমকে প্রিভেন্ট করতে হলে পেশেন্ট যে ডিউরেশনের ডায়ালিসিস পাবে, কারো যদি 4 ঘন্টা ডায়ালিসিস পায় হিসাবে, তাহলে তাকে হাফ ডিউরেশনে ফার্স্ট ডায়ালিসিসটা দিতে হবে আর কি। হ্যাঁ, হাফ ডিউরেশনে, এটা হচ্ছে এটা মেইন ইস্যু। 23-year-old woman present with a hematuria, proteinuria, and hypertension. She has past medical history of hepatitis B infection following the intravenous drug use. His blood test was a reduced complement 3 and a normal white cell count and low hemoglobin. What would be the single most characteristic histological features on renal biopsy? Fusion of podocyte protoepithelial cell and mesangial hypercellularity crescent more than 80% glomeruli, normal histology, proliferation of the mesangial cell, thickening and splitting of the capillary basement membrane. Fusion of the food Fusion of the process food process of epithelial Focal cells. segmental glomerulus. আচ্ছা, ওটা তো FSGS না, FSGS এর সাথে কিন্তু কমপ্লিমেন্টের কোনো রিলেশন নাই। Low complement. সাথে হাইপার এটা Thickening ডিপ and মেমব্রেন splitting. ছিল না, টাইপ 2 মেমব্রেন Thickening. proliferative Thickening and glomerulonephritis এটা। splitting. থিকেনিং এন্ড স্প্লিটিং। Capillary Thickening glomerulus. and splitting, membranous glomerulonephritis. থিকেনিং এন্ড স্প্লিটিং অফ দ্য ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন যদি হয় তাহলে হেপাটাইটিস বি এর সাথে রিলেটেড না, তাহলে মেমব্রেনাস Mesangial. Membranous. Membranous এ তো নেফ্রাইটিস যেটা, তাহলে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস এর টাইপ 1 টাইপ 2 দুইটা আছে। টাইপ 1 এ হচ্ছে Type সি 2 হচ্ছে কমে, Type- আর টাইপ 2 এ হচ্ছে C3 টা হচ্ছে কমে আর কি। Yep. Thickening and splitting of the capillary basement membrane. So histopresence of the suggestive of the mesengiocapillary glomerulonephritis by membrane proliferative glomerulonephritis, এবং সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এ তো মেইনলি কমপ্লিমেন্ট 4 না তো কমে, 4 কমে। ওরা ওটা ভুল দিছে। In this condition, electron microscopy shows mainly subendothelial immunocomplex deposition, appeared splitting of the capillary basement membrane as a term-like appearance করে প্রেজেন্ট করতে পারে। You are asked to review the 36-year-old woman who has presented ED with the renal colic. So X-ray course revealed the presence of multiple renal stone. Her past history of notes include extensive surgical resection of the Crohn's disease. The Crohn's disease patient ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট থাকে। আর এই স্টোনটা প্রিভেন্ট করতে হলে আমরা কি দেই পেশেন্টকে? কোলেস্টেরামাইন। কোলেস্টেরামাইন। এক্স্যাক্টলি, কোলেস্টেরামাইনটা দেই যেন সেটা অক্সালেটটা রিঅ্যাবসর্পশন না হয়। আরেকটা কন্ডিশন একটু রাখবেন, যদি দেখেন কোনো পেশেন্টের এই অক্সালেট স্টোন ফর্ম করে, সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়েও কিন্তু আমরা অক্সালেট স্টোনটা প্রিভেন্ট করতে পারি। অর্থাৎ ওরালি সে যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেয় তাহলে সেই ক্যালসিয়ামটা ইন্টেস্টিনে অক্সালেটের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট ফর্ম করে আর কি, যেটা হচ্ছে স্টুলের সাথে বের হয়ে যায়। ওইভাবে কিন্তু আমরা এই অক্সালেট স্টোনটাকে প্রিভেন্ট করে থাকি আর কি। So 17-year-old man is being investigated for nephrotic syndrome. He has past medical history of hypertension. His blood test showed the normal cholesterol level and 3+ protein in the urine. Renal biopsy suggested minimal change nephropathy. Which one of the following is the most likely to be found on the blood test? Low complement 3, normal high density lipoprotein cholesterol level, presence of monoclonal band protein, electrophoresis, raised S-0.3 titer, reduced alpha and beta globulin fraction. ASO টাইটার। ASO titer তো আপনার না, মিনিমাম চেঞ্জে তো কমপ্লিমেন্ট নরমাল থাকে। আচ্ছা, সো স্পেশালি ওই যে লাইপোপ্রোটিন কোলেস্টেরল লেভেল এক্স্যাক্টলি, হাই ডেন্সিটি। স্পেশালি এলডিএল এর সাথে কিন্তু আপনার কোনো রিলেশন নাই নেফ্রোটিক সিনড্রোমের, বাট কোলেস্টেরলের পরিমাণটা হচ্ছে কিন্তু আপনার বেড়ে যায়। হ্যাঁ, মানে নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টের যেহেতু হাইপোঅ্যালবুমিনিয়া হয়, সেটাকে
নিউট্রালাইজ করার জন্য লিভার থেকে তখন বেশি বেশি পরিমাণে কোলেস্টেরল মানে বের হয়ে যায়, সিনথেসিস হয় আর কি, তখন সেটা হচ্ছে ব্লাডে এসে মানে কনসেন্ট্রেশনটাকে একটু নিউট্রালাইজ করার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু এলডিএল এর কোনো ভেরিয়েশন হয় না, হাই ডেন্সিটি লিউপ্রোটিন যেটা আর কি মেইনলি, স্পেশালি কোলেস্টেরলটা কিন্তু ঝামেলাটা হয়, কোলেস্টেরলটা হচ্ছে মেইনলি বাড়ে। সো নর্মাল হাই ডেন্সিটি লিউপ্রোটিন ও কোলেস্টেরল এটা আমরা নর্মালি পাবো, আর এজ লাইক কোলেস্টেরল যেটা সেটা হচ্ছে কি আমরা বেশি পাবো আর কি। The nephrotic syndrome comprise the triad হচ্ছে proteinuria, albuminuria, hypoalbuminuria এবং peripheral edema থাকে। Although the serum cholesterol level is usually raised in the nephrotic syndrome, cholesterol levelটা raise হয়, but low density lipoprotein cholesterol concentration are elevated and high density lipoprotein cholesterol usually হচ্ছে আমাদের normal থাকে। 32-year-old woman who has undergone the extensive small bowel surgery, ঠিক আছে, as a Crohn's disease, তাহলে Crohn's disease patient extensive small bowel surgery করাইছে, present to the clinic, follow up after the acute admission of left renal colic, তাহলে কোন স্টোন হওয়ার পসিবিলিটি বেশি? ক্যালসিয়াম Calcium অক্সালেট। oxalate. তাহলে ক্যালসিয়াম যদি অক্সালেট স্টোন হয় তাহলে প্রিভেন্ট করতে হলে Cholesterol. ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। কোলেস্টেরামাইন। Cholestyramine. এই ক্ষেত্রে যদি দুইটা অপশন পরীক্ষায় থাকে তাহলে অবশ্যই আনসার করবেন ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, কারণ ক্যালসিয়ামটা হচ্ছে কোলেস্টেরল থেকে ভালো কাজ করে এবং ওইটা ইন্টেস্টিনের মধ্যেই অক্সালেটের সাথে বাইন্ড করে স্টুলের সাথে অক্সালেটটাকে বের করে দেয়, ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা পরীক্ষায় যদি দুইটা অপশনে থাকে তাহলে দিব, আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা না থাকলে তখন হচ্ছে আমরা কোলেস্টেরলটা আনসার। So enteric hyperoxaluria as diagnosed here, the supplementation of the calcium bind to any free intestinal oxalate এর সাথে bind করে এবং অ্যাবজর্পশনটাকে কমায় দেয়, যেটা হচ্ছে আমাদের স্টোলের সাথে বের হয়ে যায়। 40 years old man present to the hematuria and recurrent hemoptysis, তাহলে hematuria hemoptysis আছে। He has past medical history of hypertension and his blood test shows a low hemoglobin. Biopsy shows বলছে anti-glomerular basement membrane antibody আছে। তাহলে ওরা যেটা জানতে চাইছে, ডায়াগনোস তো আমরা বুঝেই ফেললাম, গুড পাস্টার ডিজিজ। Which one of the following is the characteristic findings on the X-ray তে আমরা কি পাবো? Bilateral diffuse infiltration of the lower zone, bilateral hilar lymphadenopathy, lobar consolidation, patchy shadowing of the apical zone, কোনটা পাবো? ডিফিউজ ইনফিল্ট্রেট ইন লোয়ার জোন। এক্স্যাক্টলি। সো আমরা যেটা জানি যে তাদের হেমোপটাইসিস হয়, তাই না, মানে পালমোনারি হেমোরেজ হয়, আর হেমোরেজ হলে তো এগুলো হেমোরেজ বা ব্লিডিং গুলো হচ্ছে লাংসের নিচের দিকে জমা থাকে, এই জন্য হচ্ছে আমাদের লাংসের নিচের দিকে লোয়ার জোনের দিকে হচ্ছে ডিফিউজলি শ্যাডো পাবো আর কি, এবং এটা দুই সাইডেই হয়, খালি এক সাইডে হবে এরকম না, দুই সাইডে কিন্তু বেজের দিকে পালমোনারি ইনফিল্ট্রেট তৈরি হবে। Which one of the following is the most likely causes of a renal impairment? Most likely causes of a renal impairment. 17 years old একটা type 2 diabetes patient, GFR 31, blood test করছে, pressure কিন্তু অনেক বেশি, 180/100. He has moderate left ventricular hypertrophy and ECG তে বলছে fundoscopy reveal mild hypertension change. Background diabetic retinopathy আছে. He had a previous femoral popliteal bypass graft 6 years previously. Okay, এখানে একটা atherosclerosis এর কথা কিন্তু বলে ফেলছে। ইউরিন ডিপস্টিক নেগেটিভ এন্ড রেনাল আল্ট্রাসাউন্ড করছে, একটা কিডনি 9.2 আর একটা কিডনি হচ্ছে বড়, একটা বড় একটা ছোট, তাহলে এটা ডায়াগনোসিস কি হতে পারে? Atherosclerotic renal artery stenosis. তো আমরা আল্ট্রাসাউন্ডে যদি অ্যাসিমেট্রিক্যাল কিডনি পাই তখন আমরা কিন্তু বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি স্টেনোসিস। আর যেহেতু পেশেন্টের হচ্ছে ডায়াবেটিস আছে, সো এটা তো ডায়াবেটিসটা একটা প্রি অ্যাথেরোস্ক্লেরোটিক একটা কন্ডিশন, তাই না, তো এই জন্য অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য এটা হয়েছে রেনাল আর্টারি স্টেনোসিসটা। আরেকটা পয়েন্ট হচ্ছে তার যেহেতু পপ্লিটিয়াল বাইপাস গ্রাফটিং সার্জারি করা হয়েছিল, তার মানে ওইখানেও একটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছিল, হ্যাঁ হয়েছিল, যার জন্য তার আবার ওইখানে কি লাগছে, একটা বাইপাস গ্রাফট লাগছে। সো এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক রেনাল আর্টারি স্টেনোসিস। পেশেন্টের বয়সটা কিন্তু 70+ ছিল। হুইচ অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন would you initiate ফার্স্ট, আমরা কোনটা তাকে দিব? সো 26 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট আসছে এবং বায়োপসিতে আমরা আইজিএ নেফ্রোপ্যাথি পাইছি। আইজিএ নেফ্রোপ্যাথি পেশেন্ট হাইপারটেনশন ডেভেলপ করছে, কোনটা দিবেন? SC inhibitor. Yes. ভাই সাউন্ড Old man present with the hematuria and recurrent, আচ্ছা সাউন্ড কি কম? না কেউ একজন মনে হয় হেডফোনের কারণে আপনার কথাগুলো হেডফোনের কারণে একটু নয়েজ আসতেছে, এটা
কার কাছ থেকে জানি আইডেন্টিফাই করা যাবে, দেখি। ওকে, সো 35 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ হেমাচুরিয়া এন্ড 12 হেডফোন আসলে লাগবে, ঠিক আছে। এমআরসিবি পরীক্ষায় মানে আপনার শুধু তো পার্ট 1 না, পার্ট 2 পেসেস, হ্যাঁ, সবগুলাতেই আপনার কিন্তু অনলাইন বেসড মেইনলি পড়াশোনা থাকে। তো যখন কোনো পার্টনারের সাথে পড়বেন বা আমরা যখন একসাথে পড়বো, তখন কিন্তু আপনার আলটিমেটলি ভালো ইয়ারফোন লাগবে। হ্যাঁ, ইয়ারফোনের সাথে আপনার যদি গ্যাঞ্জাম হয়, তাহলে কোনো পার্টনার কিন্তু আপনাকে নিবে না, ঠিক আছে। কারণ যার সাথে আপনি রিডিং করবেন তার কানের অবস্থা 12টা বাজবে, কনসেন্ট্রেশন থাকবে না। সো এটা একটা ভালো ইয়ারফোন আসলে লাগে। আচ্ছা, পরেরটা আসি আমরা। 35 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ হেমাচুরিয়া এন্ড রিকারেন্ট হেমোপটাইসিস। তাহলে হেমাচুরিয়া, হেমোপটাইসিস। হি হ্যাজ পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ হাইপারটেনশন এন্ড ব্লাড রেজাল্ট শো দ্য লো হেমোগ্লোবিন। রেনাল বায়োপসিতে বলছে অ্যান্টিগ্লোমেরুলার অ্যান্টিবডি আছে। হোয়াট ফাইন্ডিংস অফ দ্য লাং বায়োপসি মোস্ট সাজেস্টিভ অফ দ্য ডায়াগনোসিস? সো এটা আপনারাই বলেন, লাং বায়োপসিতে আমরা কি পাবো? Hemocidal laden. লাং বায়োপসি করলে আমরা হেমোসিডারি লেডেন ম্যাক্রোফেজ পাবো। কারণ কি? কারণ হচ্ছে পেশেন্টের যে ইয়ে থাকে আপনার, স্পেশালি যখন পালমোনারি হেমোরেজ হয়, তখন দেখা যায় অ্যালভিউলাসের মধ্যে হেমোরেজ গুলো জমা থাকে, তখন সেখানে ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ আইসা সেটা ব্লাড হচ্ছে এনগালফ করে, কিছু আয়রন এনগালফ করে, তখন তার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, ব্রাউনিশ কালার হয়। সেটাকেই বলা হয় হেমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ, যেটা আমরা লাং বায়োপসি করলে এনি টাইপস অফ পালমোনারি হেমোরেজের পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো। আর জিপিএ তে তো পালমোনারি হেমোরেজ হয়, সো আমরা হচ্ছে এই ক্ষেত্রে পাবো আর কি। ওকে, 25 years old man comes to the renal clinic for review and he has been taking risperidone for some month, and after the acute presentation his symptoms are schizophrenia. তাহলে schizophreniaর জন্য সে হচ্ছে risperidone পাচ্ছে। His GP concerned that he may have urinary dysfunction. On examination BP ভালো, পালসও ভালো আছে and regular। তাহলে risperidone আর হচ্ছে তার হচ্ছে urinary dysfunction আছে আর কি। So which of the following the respirator associated with alkaptonuria, hematuria, polacuria মানে daytime বেশি বেশি urination করে আর কি, proteinuria, urinary nitrates? কি পাবো? অ্যালকাপ্টোইউরিয়া। না, এটা হচ্ছে এই রেসপিরেডন যেটা করে পোলাকিউরিয়া করে আর কি। হ্যাঁ, ডে টাইমে ইউরিনেশনের পরিমাণ হচ্ছে বাড়ায় দেয়। এটা আমরা একটু নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে পাবো, সাইকিয়াট্রিতে পাইতে পারি। সো ডে টাইমে হচ্ছে ইউরিনেশনের পরিমাণ হচ্ছে বাড়ায় দেয় আর কি। সো এটা আনসারটা হবে পোলাকিউরিয়া। ইনক্রিজ ডে টাইম ইউরিনারি ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে রেসপিরেডন করে থাকে। 26 years old pregnant, maternity clinic আছে রুটিন 12 week appointment তার। So she has been well so far and has no past medical history of notes and BP 105/70 and she is aparaxial. The midstream urine revealed the bacteria although she has had no symptoms of urinary infection. তাহলে প্রেগনেন্ট লেডি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আছে, ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না? দিব। কি দিব? নাইট্রোফুরেন্টইন। Exactly. 70 course of furantoin আমরা হচ্ছে মেইনলি পেশেন্টকে দিব। আচ্ছা, পরের কোশ্চেনে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে গিয়া 32 years old একটা ম্যান রেফার টু দ্য রিফ্র্যাক্টরি হাইপারটেনশন ক্লিনিকে পাঠাইছে, no deterioration in his creatinine. On further questioning, transpired that his brother now required the renal transplant therapy. As he ultrasound scans reveal the abdomen which is highly suggestive of the ADP-KD patient. Okay, which of the following protein is associated with the development of this condition? Polycystin. তাহলে এটা হচ্ছে পলিসিস্টিন। হ্যাঁ, পলিসিস্টিনের জন্য মেইনলি এনকোড করে আর কি। ADP-KD টাইপ 1 টাইপ 2 থাকে জিন, যেটা হচ্ছে পলিসিস্টিন 1 এবং পলিসিস্টিন 2 প্রোটিনের সাথে এনকোড করে। টাইপ 1টা হচ্ছে মোর কমন, 85% কেসে পাওয়া যায়, আর টাইপ 2টা হচ্ছে জাস্ট 15% কেসে পাওয়া যায়। আর ক্রোমোসোম নাম্বারটা লাগে 16 এবং 4। টাইপ 1টা হচ্ছে ADP-KD টাইপ 1টা হচ্ছে 16 ক্রোমোসোমের প্রবলেম, আর 2 যেটা এটা হচ্ছে 4 ক্রোমোসোম নাম্বার 4 প্রবলেম। Which one of the following condition most commonly associated with large kidney despite advanced kidney disease? Amyloidosis, analgesic nephropathy, hypertensive nephrosclerosis, membranous glomerulosclerosis. অ্যামাইলোইডোসিসের ক্ষেত্রে হচ্ছে অ্যামাইলয়েড ডিপোজিশন হয়,
হওয়ার মাধ্যমে কিডনি ফাংশনটা হচ্ছে নষ্ট হয়। সাধারণত সিকিডিতে কিডনি ছোট হয়, কিন্তু অ্যামাইলোইডোসিস, Amyloidosis তারপর হচ্ছে এডিপি কিডনি, ঠিক আছে, এগুলো সিকিডি হলেও তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি সাইজ গুলা বড় হয়, হ্যাঁ, বড় হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, স্পেশালি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হ্যাঁ, এখানে কিন্তু কিডনি সাইজ নর্মাল থাকে। ওকে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কাইন্ড অফ সিকিডি, বাট কিডনি হচ্ছে নর্মাল। এইচআইভি নেফ্রোপ্যাথি, সেখানে খেয়াল রাখবেন অল টাইপস অফ ম্যাক্সিমাম হচ্ছে সিকিডি পেশেন্টে হাইপারটেনশন ডেভেলপ করে, বাট এইচআইভি নেফ্রোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার নর্মাল থাকে, বাড়লেও হালকা বাড়তে পারে, ঠিক আছে। মেইনলি ব্লাড প্রেশারটা এইচআইভি নেফ্রোপ্যাথিতে নর্মাল থাকে। Given the likely diagnosis, what is the probable tubular defect কি হতে পারে? Probable tubular defect কি হতে পারে? Okay, so 32 years old woman, complex of weakness and lethargy. She examined the revealed the blood pressure তার 96/70, কমের দিকে, পালমারি ইডিমা নো, এগুলো কিছু নাই, পেরিফেরাল বা পালমারি ইডিমা নাই, জিএফআর মোর দেন 90 ভালো, সেরাম পটাশিয়াম লেভেল হচ্ছে কমে গেছে, তারা হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল বা লো ব্লাড প্রেশার আর কি। আর ক্যালসিয়ামের পরিমাণটা কম আছে, ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে কম আছে। ডায়াগনোসিস কি হবে? Determinant syndrome. তাহলে এটা হচ্ছে ডিটেলমেন্ট সিনড্রোম। এখন ডিটেলমেন্ট সিনড্রোমে আমাদের যে রেনাল টিউবুল থাকে, সেই টিউবুলের কোন জায়গায় ডিফেক্টটা হয়? distal সোডিয়াম convoluted ক্লোরাইড কো ট্রান্সপোর্ট, সোডিয়াম পটাশিয়াম DCT. ক্লোরাইড টু ট্রান্সপোর্ট। থায়াজাইড ডায়াবেটিস যেখানে কাজ করে সেই চ্যানেলটাতে তার মেইনলি প্রবলেমটা হয়, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার চ্যানেল, যেটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকে, এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কিন্তু প্রক্সিমাল পার্টে, হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের প্রক্সিমাল পার্টে কিন্তু তার এই রিসেপ্টরটা, এই কো ট্রান্সপোর্টারটা লোকেশন located. Okay, so what is the most appropriate treatment option in this case? Most appropriate treatment option in this case আমরা কি দিতে পারি? এখানে renal biopsy করছে, shows thickened glomerular basement membrane, IgG and complementary deposition পাইছে। ডায়াগনোসিস বলেন কি হবে? Membrane membranous glomerulonephritis. nephropathy. এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি। পেশেন্টের বয়সটাও কিন্তু তার অনেক বেশি, এবং পেশেন্ট হচ্ছে নন প্রোডাক্টিভ কাপ, মানে ডিজনিয়া নিয়ে আসছে, নো সিগনিফিকেন্ট মেডিকেল হিস্ট্রি, এবং শি টেক্স রেগুলার মেডিকেশন, এবং স্মোক করে 20 সিগারেটস পার ডে। তার মানে সে যে অনেকদিন যাবত স্মোকিং করে, তার সাথে নন প্রোডাক্টিভ কাপ আছে, এটাতে বুঝাইছে যে পেশেন্টের ক্যান্সার আছে, ঠিক Lung আছে, cancer. ক্যান্সার আছে, হ্যাঁ, লাং ক্যান্সার আছে, তার সাথে হচ্ছে আমাদের নেফ্রোটিক সিন্ড্রোমের প্রেজেন্টেশন আর আইজিজি কমপ্লিমেন্টারি ডিপোজিশন। সো আমরা এটা বলে দিচ্ছি যে এটা ডায়াগনোস হচ্ছে আমাদের মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, এখানে ইকুতে বলছে ইম্পেয়ারমেন্ট, আচ্ছা এখানে চেস্টেস হচ্ছে এনলার্জ রাইট হাইলাম, আর ইকুতে বলছে মাইল্ড লেফট ভেন্ট্রিকুলার ইম্পেয়ারমেন্ট, নো বালভুলেশন, আর আল্ট্রাসোনোগ্রাম করছে নর্মাল সাইজ কিডনি, নো অ্যাবনর্মালিটি সিন। ওকে, সো অ্যাজ এ ট্রিটমেন্ট অপশন হিসাবে আমরা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস পেশেন্ট কি দিতে পারি? আপনারা দেখে দেখে এটা বলেন কোনটা হতে পারে আনসার। ডি নাম্বার। number prophylactic anticoagulant, dietary sodium restriction, diuresis. ওকে, রাইট। সো ওভারঅল আমরা একটা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি পেশেন্টকে যে ট্রিটমেন্ট দিই, ডায়াবেটিস হচ্ছে আমরা হচ্ছে লুপ ডায়াবেটিস গুলো হচ্ছে দিয়ে থাকি, আর ডায়েটারি সোডিয়াম রেস্ট্রিকশন তো করেই থাকি, আর একটা হচ্ছে আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টিকোয়াগুলেন্ট দিই, যেহেতু তাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো লস হয়েছে, থ্রম্বোএম্বোলিজম যেহেতু হয়, সেই জন্য হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে থাকি। Okay, this is the last question for today. 33 years old man present with a fever, joint pains and nasal crusting, rapidly progressive glomerulonephritis, and blood pressure, blood result revealed that impaired renal function, CRPO tar raised and ANCA related positive, এবং MPO PR3 যেটা PR3 টা কিন্তু আমাদের সিয়াঙ্কা, renal biopsy focal necrotism glomerulonephritis। তাহলে এই ক্ষেত্রে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি দিব? Cyclophosphamide prednisolone. এক্স্যাক্টলি, তাহলে ওরা বলেই দিছে যে র্যাপিডলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাই না? পেশেন্টটা কিন্তু ছিল আমাদের গ্রানুলোমাটোসিস পলিঅ্যানজাইটিসের পেশেন্ট, জিপি এর পেশেন্ট, সেখান থেকে র্যাপিডলি প্রোগ্রেসিভে চলে গেছে। এই স্টেজে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে সাইক্লোফসফেট এবং প্রেডনিসোলন, এবং 90% কিন্তু আমরা অ্যাকিউট কন্ডিশনটাকে সাবসাইড করতে পারি। ওকে, সো এখন আসেন আমাদের তাহলে হোমওয়ার্ক কিছু কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আমরা এখানে 294, হ্যাঁ,
আপনারা যে কাজটা করবেন, কালকে 7টার আগে, ক্লাস শুরু হওয়ার আগে 201 থেকে 230 এই 30টা কোশ্চেন একটু নিজেদের মতো করে একদম রিডিং পড়তে হবে। তাহলে নিজেদের যে পড়ার অভ্যাসটা বা কোশ্চেন অ্যানালাইসিসের হ্যাবিটটা এটা তৈরি হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট 30টা কোশ্চেন, হ্যাঁ, এটা একদম রিডিং এর মতো করে দেখে ফেলবেন, মানে গবেষণা করার দরকার নেই, এত রিডিং এর মতো করে একটা হ্যাবিট তৈরি করতে হবে আর কি। ওকে।